সকাল ৮টা। শহরের বুকে গড়ে ওঠা নর্থ সিটি ইউনিভার্সিটির গেটের সামনে তখন হাজারো শিক্ষার্থীর ভিড়। রিকশার টুংটাং শব্দ, চায়ের দোকানের ধোঁয়া আর ক্যাম্পাসের গেটের সামনে দাঁড়ানো সিকিউরিটি গার্ডের হাঁকডাক সব মিলিয়ে এক চিরচেনা সকাল। এই ভিড়ের মধ্যেই পুরনো একটা ব্যাগ কাঁধে নিয়ে গায়ে সাদামাটা শার্ট পরে হেঁটে আসছে এক তরুণ। দেখতে একদম সাধারণ, চেহারায় কোনো বিশেষত্ব নেই, চলাফেরাতেও নেই কোনো অহংকার। এই ছেলেটার নাম নিলয়। ক্যাম্পাসের কেউ জানে না রাতের অন্ধকারে এই নিলয় হয়ে ওঠে এক ভয়ঙ্কর ছায়া, যাকে অপরাধ জগৎ চেনে রাজকুমার নামে। নিলয়ের পাশে হাঁটছিল তার ছোটবেলার বন্ধু মনির, যে সারাক্ষণ চিন্তিত মুখে আশেপাশে তাকাচ্ছিল। নিলয়, আজকে ক্লাসে ঢোকার আগে একটু সাবধানে থাকিস। কালকে শুনলাম শ্রাবণী আপুর গ্যাং নাকি তোকে নতুন করে খুঁজছে র‍্যাগ দেওয়ার জন্য। তুই তো এমনিতেই চুপচাপ থাকিস, ওদের চোখে পড়লে সমস্যা হতে পারে। মনিরের কথা শুনে নিলয় নিচু গলায় প্রায় নির্লিপ্তভাবে জবাব দেয়। তার মুখে তখনও নেই কোনো উদ্বেগের ছাপ। আরে রাগ তো তোর চিন্তা। আমি তো এমনিতেই কারো তেরামের মধ্যে যাই না। ওরা নিজের কাছে থাকুক, আমি আমার কাছে থাকি। কারোর সাথে পাচ্ছে নেই আমি। ঠিক এই কথার মাঝেই ক্যাম্পাসের মূল ফটক দিয়ে হুড়মুড় করে ঢুকে পড়ে আরেকজন, আকাশ, নিলয়ের আরেক ঘনিষ্ঠ বন্ধু। হাঁপাতে হাঁপাতে ছুটে আসে তাদের দিকে। নিলয়, মনের তোরা এখনো এখানে দাঁড়িয়ে আছে? সর্বনাশ হয়ে গেছে রে। শ্রাবণী আপু আর তার গ্যাং ক্যান্টিনের সামনে দাঁড়িয়ে আছে, আর ওরা নাকি আজকে নতুন পাবলিক খুঁজছে মজা নেওয়ার জন্য। তোরা চল অন্য পথ দিয়ে ক্লাসে যাই। আকাশের কথা শুনে নিলয় একটু হেসে মাথা নাড়ে। তার চোখে মুখে তখনও কোনো ভয়ের ছাপ নেই, বরং এক অদ্ভুত নির্লিপ্ততা। আকাশ, তুই এত ভয় পাস কেন সবসময়? আমি তো কোনো অন্যায় করিনি যে পালাবো। যা হওয়ার হবে, সোজা পথ দিয়েই যাব আমি। নিলয়ের এই কথাতেই যেন বিপদ ডেকে আনে সে নিজে। কারণ ঠিক তখনই ক্যান্টিনের সামনে থেকে একদল মেয়ের হাসি ঠাট্টার শব্দ ভেসে আসে। সবার সামনে দাঁড়িয়ে আছে শ্রাবণী, মেডিকেল কলেজের ছাত্রী, কিন্তু ক্যাম্পাসের প্রতিটা ছেলে যাকে সমীহ করে চলে তার তেজি স্বভাবের জন্য। তার হাতে একটা স্কেল, চোখে দুষ্টুমি মেশানো রাগ। শ্রাবণীর সাথে দাঁড়িয়ে আছে তার দুই ঘনিষ্ঠ বান্ধবী আলফিয়া আর ঐশী। নিলয়কে হেঁটে যেতে দেখে শ্রাবণী হঠাৎ চিৎকার করে ডেকে ওঠে, এই যে মিস্টার, এই যে সাদা শার্ট, এদিকে আয় তো একবার। কিরে, আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিস? তোর সাহস তো কম না। শ্রাবণীর ডাক শুনে নিলয় থমকে দাঁড়ায়। তার পাশে মনির আর আকাশের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে যায়, কিন্তু নিলয়ের মুখে কোনো ভাবান্তর নেই। সে ঘুরে দাঁড়িয়ে শান্ত গলায় প্রশ্ন করে শ্রাবণীকে, আমাকে ডাকছেন? আমি তো আপনাকে চিনি না আপু, কি দরকার বলুন তো? নিলয়ের এই শান্ত জবাব শুনে শ্রাবণীর মেজাজ যেন আরো চড়ে যায়। সে দ্রুত পায়ে এগিয়ে এসে নিলয়ের সামনে দাঁড়িয়ে চোখ রাঙিয়ে বলে ওঠে, আপু বলে সোহাগ দেখাস না আমার সাথে। নতুন ভর্তি হয়েছিস, এই ক্যাম্পাসের নিয়ম জানিস না? এখানে ঢুকতে হলে আগে আমার পারমিশন লাগে, বুঝলি? এখন হাত দুটো উপরে তোল, দেখি ব্যাগে কি আছে। শ্রাবণীর এই আচমকা আদেশে নিলয় একটু ঘাবড়ায় না, বরং তার ঠোঁটের কোণে ফুটে ওঠে এক আধা বাঁকা হাসি, যা দেখে শ্রাবণীর রাগ আরো বেড়ে যায়। আপু, আপনার পারমিশনের কথা তো আমি জানতাম না। তবে একটা কথা বলি, রাস্তা কারো বাপের সম্পত্তি না, আর ব্যাগ চেক করার অধিকারও আপনাকে কেউ দেয়নি। আমি আমার ক্লাসে যাচ্ছি, দয়া করে পথ ছাড়ুন। এই কথাতেই যেন আগুনে ঘি পড়ে। শ্রাবণীর রাগে কাঁপতে কাঁপতে হাতের স্কেল দিয়ে সজোরে আঘাত করে নিলয়ের কাঁধে, আর পাশ থেকে চিৎকার করে ওঠে তার বান্ধবী আলফিয়া, শালা, এত সাহস কোত্থেকে পাস তুই? শ্রাবণী আপুর সাথে মুখে মুখে তর্ক করিস? এই ক্যাম্পাসে তোর মতো কত ছেলে এসেছে গেছে, কারোর নাম নিশানা পর্যন্ত পাওয়া যায়নি। ভালোই ভালোই মাপ চেয়ে নে, না হলে আজকে তোর কপালে দুঃখ আছে। আলফিয়ার হুমকিতে নিলয় সামান্য পিছিয়ে গেলেও তার চোখে কোনো ভয় নেই, বরং এক শান্ত অবজ্ঞা। ঠিক তখনই পাশ থেকে আরেকজন ঐশী এগিয়ে এসে নিলয়ের বাইরের ব্যাগটা ছিনিয়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। এই ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে দেখ কি আছে ভেতরে।
আজকাল নতুন ছেলেরা বড্ড বার বেড়েছে, একটু শাসন না করলে এদের সাহস আরো বাড়বে। শ্রাবণী আপু, তুমি দাঁড়িয়ে থেকো না, ওকে আমি শিক্ষা দিচ্ছি। ঐশীর কথায় শ্রাবণী তাকে থামিয়ে দিয়ে নিজে এগিয়ে যায়। নিলয়ের বুকের কাছে হাত রেখে সজোরে ধাক্কা দেয়। নিলয় টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। চারপাশে ততক্ষণে জমে গেছে ভিড়, সবাই তামাশা দেখতে ব্যস্ত। শ্রাবণী নিলয়ের উপর ঝুঁকে পড়ে, হুঙ্কার দিয়ে বলে, এখনো তোর মুখে তর্কের ভাষা আছে দেখছি। শোন, এই ক্যাম্পাসের রাজত্ব আমার। আমার কথার বাইরে গেলে কারো রেহাই নেই, বুঝলি? আজকে তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু পরের বার এমন বেয়াদবি করলে হাত পা ভেঙে হাসপাতালে পাঠিয়ে দেব। মাটিতে পড়ে থাকা অবস্থায় নিলয়ের মুখে ফুটে ওঠে সেই একই শান্ত হাসি। সে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে কাপড় ঝেড়ে নিয়ে শ্রাবণীর দিকে তাকিয়ে বলে, আপু, রাজত্ব শব্দটা বড্ড ভারী একটা শব্দ। যে রাজত্ব শুধু গায়ের জোরে টিকে থাকে সে রাজত্ব বেশি দিন টেকে না। যাই হোক, ব্যথা পেয়েছি, তবে অভিযোগ নেই। ভালো থাকুন। কথাটা বলে নিলয় নিজের ব্যাগ কুড়িয়ে নিয়ে হেঁটে চলে যায়। তার পেছনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে মনির আর আকাশ। শ্রাবণী কিছুক্ষণ চুপ করে নিলয়ের চলে যাওয়া দেখে তারপর বিরক্তি নিয়ে মাথা ঝাঁকিয়ে সরে যায় ভিড় থেকে। ক্যাম্পাসের এই ছোট্ট ঘটনা যে ভবিষ্যতের কত বড় ঝড়ের সূচনা তা কখনো কেউ জানতো না। সন্ধ্যা নামতেই বদলে যায় দৃশ্যপট। শহরের অন্য প্রান্তে একটা বেসরকারি টিভি চ্যানেলের স্টুডিওতে বসে আছেন এক সাহসী সাংবাদিক, নাফিসা আক্তার। তার সামনে ক্যামেরা চালু, লাল বাতি জ্বলছে, আর স্টুডিওর বড় পর্দায় ভেসে উঠেছে চ্যানেলের লোগো, আর যে মাফিয়া নিউজ। নাফিসা আক্তার সরাসরি সম্প্রচার শুরু করেন কড়া আত্মবিশ্বাসী কণ্ঠে। হ্যালো দর্শক, আপনারা শুনছেন আর যে মাফিয়া নিউজ। আমি আছি আপনাদের সাথে নাফিসা আক্তার। আজকের প্রধান খবর, গতকাল রাতে শহরের নেক্সাম ডেটা সেন্টারে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। 3 জন নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আর অভিযোগ উঠেছে শহরের প্রভাবশালী ব্যবসায়ী ইমরান শিকদারের বিরুদ্ধে। যদিও পুলিশ এখনো কোনো বিবৃতি দেয়নি, তবে সূত্র বলেছে এই হামলার পেছনে রয়েছে গোপন কোনো হ্যাকার গ্রুপ। নাফিসা আক্তার তার রিপোর্ট চালিয়ে যাওয়ার সময় স্টুডিওর দরজা ঠেলে ভেতরে প্রবেশ করেন তার সহকর্মী। চ্যানেলের নিরাপত্তা তদারকিতে থাকা এক লোক, কিন্তু নাফিসা তাকে ইশারায় চুপ থাকতে বলে নিজের রিপোর্ট শেষ করেন ধীর কণ্ঠে। আমাদের প্রতিবেদক সূত্রে জানা গেছে, দেওয়ালে লেখা ছিল একটা রহস্যময় শব্দ, সূচনা। এই শব্দের অর্থ কি? কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো অজানা। তবে আর যে মাফিয়া নিউজ এবার আগে আপনাদের কাছে সত্য তুলে ধরবে, এই প্রতিশ্রুতি আমাদের। আপাতত এখানেই শেষ করছি আজকের বুলেটিন। দর্শক, থাকুন আমাদের সাথে। ঠিক এই মুহূর্তে শহরের আরেক প্রান্তে বিলাসবহুল এক বাংলোর অন্ধকার কক্ষে বসে আছেন ইমরান শিকদার। টিভির পর্দায় নাফিসা আক্তারের রিপোর্ট দেখে তার মুখ রাগে লাল হয়ে ওঠে। তিনি রিমোট ছুঁড়ে ফেলে দিয়ে পাশে দাঁড়ানো রিনা খানের দিকে তাকিয়ে গর্জে ওঠেন, এই মেয়েটা কে রে রিনা? এত সাহস কোথা থেকে পাই ও আমার নাম নিয়ে ভার্সিটিতে বকবক করার? এখন এই চ্যানেলের মালিকের সাথে যোগাযোগ করো। আমার নাম যদি আরেকবার এই চ্যানেলে উচ্চারিত হয় তাহলে পুরো স্টুডিও জ্বালিয়ে দেব আমি। ইমরান শিকদারের রাগ দেখে রিনা খান কিছুটা সতর্কতার সাথে জবাব দেয়। তার কণ্ঠে স্পষ্ট এক ধুরন্ধর হিসাব নিকাশের ছাপ। স্যার শান্ত হন। এই মুহূর্তে চ্যানেলের উপর হামলা করলে উল্টো সন্দেহ আরও বাড়বে। বরং আমাদের নজর দেওয়া উচিত সেই হ্যাকারের দিকে যে সূচনা লিখে গেছে। এটা কোনো সাধারণ চোর ডাকাতের কাজ না স্যার, এর পেছনে বড় পরিকল্পনা আছে। রিনা খানের কথা শুনে ইমরান শিকদার একটু শান্ত হন, কিন্তু তার চোখে তখনও জ্বলছে হিংস্র আগুন। তিনি টেবিলে সজোরে ঘুষি মেরে সিদ্ধান্ত জানান, ঠিক আছে, সাংবাদিক মেয়েটাকে আপাতত ছেড়ে দিলাম, কিন্তু এই হ্যাকারকে আমার জীবিত চাই। সুজন তালুকদারকে ডাকো এক্ষুনি। শহরের প্রতিটা কম্পিউটার দোকান, প্রতিটা সাইবার ক্যাফে চষে ফেলতে হবে। যে বা যারা এই কাজ করেছে তাদের হাত পা কেটে আমার সামনে হাজির করতে হবে।
হুকুম পেয়ে রিনা খান দ্রুত ফোন হাতে তুলে নেয়। কিছুক্ষণের মধ্যে ঘরে প্রবেশ করে সুজন তালুকদার। লম্বা চওড়া গড়নের এক ভয়ঙ্কর চেহারার লোক। ইমরান শিকদারের গুন্ডা বাহিনীর প্রধান। সে মাথা নত করে দাঁড়ায় ইমরান শিকদারের সামনে। তার শরীরের ভাষায় স্পষ্ট আনুগত্যের ছাপ। স্যার ডেকেছেন, বলুন কি করতে হবে। এই শহরের যে বাজারা আপনার নাম নিয়ে ঝামেলা করার সাহস দেখাচ্ছে তাদের আমি এক রাতেই খুঁজে বের করব। আমার লোকজন এমনিতেই শহরের প্রতিটি গলি চেনে হাতের তালুর মতো। সুজন তালুকদারের কথায় ইমরান শিকদার সন্তুষ্টির হাসি হাসেন, তবে সতর্কও করেন তাকে। শোনো সুজন, এই শত্রু সাধারণ কেউ না। ও শুধু গায়ের জোরে চলে না, মাথা খাটিয়ে চলে। তাই বোকার মতো তাড়াহুড়ো করবে না, বুদ্ধি কাটিয়ে খুঁজবে। আর যদি পেয়ে যাও সরাসরি মারবে না, প্রথমে আমার কাছে নিয়ে আসবে। ওর কাছ থেকে জেনে নিতে হবে কে তাকে পাঠিয়েছে। ইমরান শিকদারের নির্দেশ শুনে সুজন তালুকদার মাথা নেড়ে সম্মতি জানিয়ে বেরিয়ে যায়। এদিকে রাত যত গভীর হতে থাকে, শহরের অন্য এক কোণে এক পুরনো পরিত্যক্ত গুদাম ঘরে জ্বলে ওঠে একটা স্নান আলো। ভেতরে বসে আছে নিলয়, কিন্তু এই মুহূর্ত তার পরনে আর সেই সাধারণ শার্ট প্যান্ট নেই। কালো পোশাক, মুখে অর্ধেক ঢাকা মাস্ক, চোখে জ্বলছে সে একই আগুন যা দিনের বেলা লুকিয়ে রাখে সে। তার সামনে বসে আছে মনির আর আকাশ। দুজনের চোখে স্পষ্ট আনুগত্য আর শ্রদ্ধা। নিলয় ধীর ঠান্ডা গলায় কথা বলতে শুরু করে তার দুই বিশ্বস্ত সঙ্গীর সাথে। মনির, আকাশ, আজকের ডেটাতে যা পেয়েছি তা ভয়ঙ্কর। ইমরান শিকদার শুধু ব্যবসায়ী সেজে থাকা এক মাফিয়া না, ও এমপি কাদের আর ফারুক মন্ত্রীর সাথে হাত মিলিয়ে পুরো শহরের সরকারি সিস্টেম দখল করার পরিকল্পনা করছে। এটা থামাতে না পারলে হাজারো মানুষের জীবন বিপদে পড়বে। নিলয়ের কথা শুনে মনির চিন্তিত মুখে প্রশ্ন করে, তার কণ্ঠে স্পষ্ট উদ্বেগ। কিন্তু নিলয়, এত বড় নেটওয়ার্ক একা ভাঙা তো চারটিখানি কথা না। ইমরান শিকদারের হাতে টাকা আছে, পুলিশ আছে, রাজনীতিবিদেরাও তার পক্ষে। আমরা তিনজন কিভাবে এত বড় শক্তির বিরুদ্ধে লড়াই করব? তুই কি সত্যি মনে করিস এটা সম্ভব? মনিরের প্রশ্নের জবাবে নিলয় এক মুহূর্ত চুপ থেকে তারপর ধীর গলায় উত্তর দেয়। তার চোখে তখন এক অন্যরকম প্রতিজ্ঞার ছাপ। সম্ভব মনির, কারণ ওরা যতই শক্তিশালী হোক ওরা অন্ধকারে ভয় পায়। আমি সেই অন্ধকারই। দিনের বেলা আমি সাধারণ একটা ছেলে, কিন্তু রাতের বেলা আমি ওদের দুঃস্বপ্ন। আজ থেকে ঠিক করেছি, ইমরান শিকদারের সাম্রাজ্য ইট দিয়ে ইট গেঁথে ভেঙে ফেলবো আমি। নিলয়ের এই প্রতিজ্ঞা শুনে আকাশ উত্তেজিত হয়ে ওঠে, দাঁড়ায়। তার মুঠি শক্ত হয়ে যায় রাগে। ভাই তুই যা বলবি আমরা তাই করব। ওই শালা ইমরান শিকদারের জন্যই তো আমরা ছোট বোনের জীবনটা নষ্ট হয়ে গেছিল। ওর লোকজন আমার বোনকে, থাক ওসব কথা আর বলতে চাই না। শুধু এইটুকু বলি, ওকে শেষ না করা পর্যন্ত আমি থামবো না। আকাশের কথায় নিলয়ের মুখ কঠিন হয়ে যায়। পুরনো এক ব্যথার স্মৃতি যেন ভেসে ওঠে তার চোখে। সে আকাশের কাঁধে হাত রেখে নরম অথচ ধীর গলায় বলে, জানি আকাশ, তোর কষ্টটা আমি বুঝি। আমার ওই লড়াইয়ের পেছনে একটা কারণ আছে, যেটা এখনো আমি তোদেরও বলিনি পুরোপুরি। কিন্তু বিশ্বাস কর, সেই দিন বেশি দূরে না, যেদিন সব সত্যি সামনে আসবে। আজ রাতে আমরা প্রথম আঘাত আনবো ওদের অস্ত্র ব্যবসার একটা গোপন চালানে। নিলয়ের কথা শেষ হতেই গুদামের এক কোণে রাখা কম্পিউটারের স্ক্রিনে ভেসে ওঠে একটা লোকেশন ম্যাপ। লাল বিন্দু জ্বলজ্বল করছে শহরের বন্দর এলাকায়। নিলয় স্ক্রিনের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় নির্দেশ দেয় মনির আর আকাশকে। বন্দরের পুরনো গুদাম নাম্বার 7। আজ রাতে সেখানে অস্ত্রের বড় একটা চালান আসছে, যেটা সুজন তালুকদারের লোকেরা রিসিভ করবে। আমরা তার আগেই পৌঁছে যাব। মনির, তুই সিকিউরিটি ক্যামেরা হ্যাক করে রাখবি। আকাশ, তুই আমার সাথে সরাসরি ভিতরে ঢুকবি, কেউ যেন পালাতে না পারে। মনির আর আকাশ দুজনেই মাথা নেড়ে সম্মতি জানায়। নিলয় উঠে দাঁড়িয়ে দেয়ালে ঝোলানো একটা কালো কোট গায়ে জড়িয়ে নেয়, কোমরে বেঁধে নেয় একটা ধারালো ছুরি। জানালার ফাঁক দিয়ে তখন দেখা যাচ্ছে বাইরের রাত আরো গভীর হয়ে আসছে। দূরে কোথাও বাজছে রাত জাগা কুকুরের ডাক। গুদামের আলো নিভিয়ে তিনজন বেরিয়ে পড়ে অন্ধকারের বুক চিরে। আজ রাতেই শুরু হবে সেই যুদ্ধ, যার খবর শহরের কেউ জানবে না, শুধু জানবে সকালবেলার খবরের কাগজ।
রক্তাক্ত কিছু লাশ আর একটা নাম রাজকুমার। রাত তখন 1টা ছুঁই। শহরের বন্দর এলাকা, যেখানে দিনের বেলা কন্টেইনারের শব্দে কান পাতা দেয়, রাতের বেলা সেখানে নেমে আসে এক গা ছমছমে নীরবতা। গুদাম নাম্বার 7 এর সামনে দাঁড়িয়ে আছে 4 জন সশস্ত্র লোক, হাতে রাইফেল, চোখে সতর্ক দৃষ্টি। এরা সুজন তালুকদারের লোক। আজ রাতের অস্ত্রের চালান পাহারা দিতে এসেছে। ঠিক এই সময় অন্ধকারের ভেতর থেকে একটা ছায়া নিঃশব্দে নড়ে ওঠে। ছায়াটা মনির, যে গুদামের পেছনের দিকে বসানো ক্যামেরা কন্ট্রোল প্যানেলের তার হাতে দিতে দিতে ফিসফিস করে কথা বলে ওঠে কানে গোজা ইয়ারপিসে। নিলয়, ক্যামেরা লুপে ফেলে দিয়েছি। এখন থেকে পরের 20 মিনিট ওরা রেকর্ডিং এ শুধু ফাঁকা করিডোর দেখবে। তুই আর আকাশে এখনই ভিতরে যেতে পারিস, নিরাপদ। মনিরের কথা শোনার সাথে সাথে গুদামের ছাদের কার্নিশ ধরে নিঃশব্দে নেমে আসে দুটো ছায়ামূর্তি, নিলয় আর আকাশ। দুজনের গায়ে কালো পোশাক, মুখ ঢাকা। আকাশ চাপা উত্তেজনা নিয়ে ফিসফিস করে বলে ওঠে নিলয়কে, ভাই 4 জন গার্ড সামনে, আরও কতজন ভেতরে আছে জানি না। তুই বল, সোজা আক্রমণ করব নাকি চুপচাপ একটা একটা করে সাফ করব? আকাশের প্রশ্নের জবাবে নিলয় ঠান্ডা চোখে গুদামের দিকে একবার তাকিয়ে নেয়, তারপর নিচু ধীর গলায় নির্দেশ দেয়, চুপচাপ আকাশ, শব্দ হলেই ভেতরে লোকজন সতর্ক হয়ে যাবে। তখন যাদের আমরা বাঁচাতে এসেছি তাদের ওরা আগে থেকে মেরে ফেলবে। তুই ডান দিকে সুজনকে সামলা, আমি বাম দিকেটা দেখছি। মনে রাখিস, প্রথম আঘাতেই যেন শেষ হয়। কথাটা শেষ হতে না হতেই নিলয় বিদ্যুৎ গতিতে এগিয়ে যায় অন্ধকার চিরে। প্রথম গার্ড কিছু বোঝার আগেই তার গলায় নিলয়ের কনুইয়ের প্রচণ্ড আঘাত পড়ে। লোকটা নিঃশব্দে মাটিতে লুটিয়ে পড়ে। দ্বিতীয় গার্ড রাইফেল তুলতে গিয়েও পারে না। নিলয়ের হাতের ছুরি তার হাতের কবজায় বসে যায়। যন্ত্রণায় চিৎকার করতে যাবে লোকটা, কিন্তু তার আগেই নিলয় তার মুখ চেপে ধরে, হিসিয়ে বলে ওঠে, চিৎকার করলে এখানেই শেষ। বাঁচতে চাইলে বল, ভেতরে কতজন লোক আছে আর জিম্মিদের কোথায় রাখা হয়েছে? আতঙ্কে কাঁপতে থাকা লোকটা কোনো মতে জবাব দেয়, তার গলা কাঁপছে ভয়ে, ভিতরে 6 জন আছে স্যার, আর মেয়েগুলোকে বিশেষ কক্ষে আটকে রাখা হয়েছে বিদেশে পাচার করার আগে। দয়া করে আমাকে মারবেন না, আমার ছোট বাচ্চা আছে, প্লিজ। লোকটার কথা শুনে নিলয়ের চোয়াল শক্ত হয়ে যায়, চোখে ফুটে ওঠে তীব্র ঘৃণা। সেই লোকটাকে অজ্ঞান করে এক পাশে ফেলে রেখে আকাশের দিকে তাকিয়ে গর্জে ওঠে চাপা স্বরে, আকাশ, শুনলি তো? মেয়ে পাচার করছে এরা। এখন আর দয়া দেখানোর সময় নেই। যে 6 জন ভেতরে আছে তাদের একজনে যেন জ্যান্ত বেরোতে না পারে। আকাশের চোখে জ্বলে ওঠে প্রতিহিংসার আগুন। তার বোনের কথা মনে পড়ে যায় মুহূর্তে। সে দাঁতে দাঁত চেপে জবাব দেয়, কথা দিচ্ছি ভাই, আজ রাতে এই গুদাম হবে ওদের কবরস্থান। চল আর দেরি না করি। দুজনে একসাথে গুদামের ভেতরে দরজা ভেঙে ঢুকে পড়ে। ভেতরে তখন 6 জন লোক তাস খেলায় মগ্ন। হঠাৎ দরজার ভাঙার শব্দে চমকে ওঠে সবাই। তাদের একজন দল নেতা কোষের একটা লোক রাইফেল তুলে চিৎকার করে ওঠে, কে রে তোরা? জানিস এখানে কার মাল পাহারা দিচ্ছি আমরা? সুজন তালুকদারের নাম শুনিসনি? এখান থেকে জ্যান্ত ফিরে যেতে চাইলে এক্ষুনি হাত তুলে দাঁড়া, না হলে গুলি করে ঝাঁঝরা করে দেব শালাদের। দলনেতার হুমকিতে নিলয় এতটুকু ভয় না পেয়ে বরং শীতল হাসি হাসে। তার কণ্ঠে তখন এক অদ্ভুত নিরাসক্ত ভয়ঙ্করতা। সুজন তালুকদারের নাম শুনে ভয় পাওয়ার লোক আমি না, বরং তোর বসকে গিয়ে বলিস রাজকুমার আজ রাতে তার ব্যবসায় হাত দিয়েছে। যদি বাঁচতে চাস অস্ত্র নামিয়ে মেয়েগুলোকে কোথায় রেখেছিস বল, না হলে তোদের প্রত্যেকের লাশ কাল সকালে খবরের কাগজে ছবি হয়ে উঠবে। রাজকুমার নামটা শুনেই লোকগুলোর মুখ ফ্যাকাশে হয়ে যায়, কারণ শহরের অপরাধ জগতে এই নাম এখন এক আতঙ্কের প্রতিশব্দ। কিন্তু দলনেতা সাহস হারায় না, বরং রাগে চিৎকার করে গুলি চালানোর নির্দেশ দেয় তার লোকদের। গুলি কর শালাকে, একটা লোকের ভয়ে আমরা পিছু হটবো না, মারো ওকে। মুহূর্তের মধ্যে গুলির শব্দে কেঁপে ওঠে গোটা গুদাম। কিন্তু নিলয় তার আগেই একটা কন্টেইনারের আড়ালে লাফিয়ে সরে যায়, পাশাপাশি আকাশও ছুটে যায় অন্যদিকে।
বন্দুক যুদ্ধ শুরু হয়ে যায় ভয়ঙ্করভাবে। বুলেটের ঝাঁঝালো শব্দে কেঁপে ওঠে বাতাস। নিলয় একটা কন্টেইনারের আড়াল থেকে বেরিয়ে এসে পরপর দুটো গুলি চালায়। দুজন লোক লুটিয়ে পড়ে মাটিতে। আকাশও তার দিকে দুজনকে ঘায়েল করে ফেলে নিখুঁত নিশানায়। শেষমেশ শুধু বেঁচে থাকে দলনেতা, যে ততক্ষণে ভয়ে কোণঠাসা হয়ে দাঁড়িয়ে আছে। তার হাতের অস্ত্র খালি হয়ে গেছে। নিলয় ধীর পায়ে তার দিকে এগিয়ে গিয়ে ছুরিটা তার গলার কাছে ধরে জিজ্ঞেস করে, এখন বল মেয়েগুলো কোথায়? আর একটা মিথ্যা বললেই তোর গলা এখানে কেটে ফেলে দিব। মৃত্যু ভয়ে কাঁপতে কাঁপতে দলনেতা আঙ্গুল উঁচিয়ে গুদামের ভেতরের একটা লোহার দরজা দেখিয়ে দেয়। তার কণ্ঠ প্রায় ভেঙে পড়ে। ওই দরজার পেছনে স্যার, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি আর কখনো এই কাজে থাকবো না, কথা দিচ্ছি। নিলয় লোকটার কথায় কোনো জবাব না দিয়ে এক আঘাতে তাকে অজ্ঞান করে ফেলে রাখে। তারপর দ্রুত পায়ে এগিয়ে গিয়ে লোহার দরজার তালা ভেঙে ফেলে। ভেতরে অন্ধকার একটা কক্ষে জড়সড়ো হয়ে বসে আছে 7-8 জন তরুণী। চোখে মুখে ভয় আর ক্লান্তি স্পষ্ট। নিলয়কে দেখেই তারা আতঙ্কে চিৎকার করতে যায়, কিন্তু নিলয় দ্রুত মুখোশ সরিয়ে শান্ত গলায় আশ্বস্ত করে তাদের। ভয় পাবেন না, আমরা আপনাদের বাঁচাতে এসেছি। বাইরে গাড়ি রেডি আছে, চুপচাপ আমার সাথে আসুন। কেউ আপনাদের আর কোনো ক্ষতি করবে না। মেয়েদের মধ্যে একজন সবচেয়ে সাহসী দেখতে একটা তরুণী কাপা গলায় প্রশ্ন করে নিলয়কে। তার চোখে তখনও অবিশ্বাসের ছায়া। আপনি কে? পুলিশ নাকি অন্য কোনো গ্যাংয়ের লোক? আমাদের আবার বিক্রি করে দেবেন না তো? মেয়েটার প্রশ্নে নিলয়ের ঠোঁটে ফুটে ওঠে এক করুণ তবুও আশ্বাসের হাসি। সে ধীর গলায় জবাব দেয়, আমি কেউ না, শুধু একজন যে অন্ধকারে বেঁচে থাকা মানুষদের আলো দেখাতে চেষ্টা করে। আমার নাম জেনে আপনাদের কোনো লাভ নেই, শুধু এটুকু জানুন, আজ রাতের পর থেকে আপনারা মুক্ত। এই দৃশ্যে ঠিক তখনই বাইরে থেকে ছুটে আসে মনির। তার মুখে উদ্বেগের ছাপ। সে দ্রুত নিলয়কে সতর্ক করে দেয়, নিলয় তাড়াতাড়ি, সুজন তালুকদার আরো একটা দল এদিকে আসছে বোধহয়। গুলির শব্দ শুনে সতর্ক হয়ে গেছে। আমাদের এখনই বেরোতে হবে, না হলে ঘিরে ফেলবে। মনির এই কথা শুনে নিলয় দ্রুত সিদ্ধান্ত নেয়। মেয়েদের নিয়ে পেছনের গোপন পথ দিয়ে বের করে দেয় গুদাম থেকে। আকাশ আর মনির তাদের নিরাপদে গাড়িতে তুলে দেয়, আর নিলয় নিজে পেছন থেকে যায় শত্রুদের বিভ্রান্ত করতে। ঠিক তখনই শহরের অন্য প্রান্তে পুলিশ স্টেশনের এক নিরিবিলি কক্ষে বসে আছেন ডিএসপি হাসান। সৎ, কঠোর আর দুর্নীতি বিরুদ্ধে আপোষহীন এক পুলিশ কর্মকর্তা। তার টেবিলে ছড়িয়ে আছে গত কয়েক মাসের অপরাধের ফাইল। প্রতিটাতেই এক অদ্ভুত মিল। অপরাধীরা মারা যাচ্ছে, কিন্তু কোনো সাক্ষী পাওয়া যাচ্ছে না। তার সহকারী দরজায় নক করে ভেতরে ঢোকে, হাতে একটা নতুন রিপোর্ট। স্যার, বন্ধু এলাকা থেকে খবর এসেছে গুদাম নাম্বার সাথে বড় ধরনের গোলাগুলি হয়েছে। 6 জন মৃত, 8 জন মেয়েকে উদ্ধার করা হয়েছে। মানব প্রচার চক্র থেকে ঘটনাস্থানে একই সাইনেচার, রেলে লেখা রাজকুমার। খবরটা শুনে ডিএসপি হাসান চেয়ার থেকে উঠে দাঁড়ান। তার চোখে মুখে জটিল এক দ্বন্দ্ব। একদিকে অপরাধ দমনের স্বস্তি, অন্যদিকে আইনের বাইরে গিয়ে বিচার করার উদ্বেগ। তিনি গম্ভীর গলায় বলেন, এই রাজকুমার লোকটা কে তা আমাদের বের করতেই হবে। ও যা করছে তাতে হয়তো কিছু অপরাধী কমছে শহর থেকে, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া কাউকে আমি ছাড় দিতে পারি না। তবে এটাও ঠিক, এই লোক ছাড়া ইমরান শিকদারের মতো লোকদের টলানো সম্ভব না। জটিল ব্যাপার। সহকারী কিছুটা দ্বিধা নিয়ে ডিএসপি হাসানের দিকে তাকিয়ে নিজের মতামত জানায়। স্যার, আমাদের মনে হয় আমাদের উচিত এই রাজকুমারকে খুঁজে বের করার সাহায্য চাওয়া। যেহেতু ও ইমরান শিকদারের বিরুদ্ধে কাজ করছে, হয়তো আমাদের তদন্তের কাজে লাগতে পারে। আমরা তো একই এত বড় নেটওয়ার্কের বিরুদ্ধে লড়তে পারছি না। ডিএসপি হাসান কিছুক্ষণ ভাবেন, তারপর ধীরভাবে মাথা নেড়ে সিদ্ধান্ত জানান নিজের সহকারীকে। ঠিক আছে, আপাতত আমরা রাজকুমারকে শত্রু না ভেবে পর্যবেক্ষণ করব, কিন্তু মনে রেখো, আইনের চোখে খুন মানে খুনি, তা যতই মহৎ কারণে হোক না কেন। যেদিন আমরা তাকে খুঁজে পাবো সেদিন আমরা সিদ্ধান্ত নেব সে বন্ধু নাকি শত্রু। রাত শেষ হয়ে আসার আগে শহরের বাইরের এক নির্জন রাস্তায় গাড়ি থামিয়ে দাঁড়িয়ে আছে নিলয়।
মনির আর আকাশ উদ্ধার হওয়া মেয়েদের নিরাপদে একটা আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে ততক্ষণে। ক্লান্ত শরীরে গাড়ির গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা আকাশ নিলয়ের দিকে তাকিয়ে একটা প্রশ্ন করে বসে, যা তার মনে অনেকদিন ধরে জমেছিল। ভাই, একটা কথা জিজ্ঞেস করব, তুই যে ইমরান শিকদারের পেছনে এত পাগলের মতো লেগেছিস, এর পেছনে কি সত্যি শুধু ন্যায় বিচারের চিন্তা কাজ করছে, নাকি অন্য কোনো ব্যক্তিগত কারণ আছে যা তুই আজও আমাদের বলিসনি? আকাশের প্রশ্নে নিলয়ের মুখে হঠাৎ গম্ভীর হয়ে যায়। দূরে আকাশের দিকে তাকিয়ে সে অনেকক্ষণ চুপ করে থাকে। তারপর ভারী গলায় প্রায় নিজের সাথেই কথা বলার মতো করে বলে ওঠে, একদিন সব বলবো আকাশ, শুধু এটুকু জেনে রাখ, ইমরান শিকদার নামটার সাথে আমার শৈশবের সবচেয়ে অন্ধকার একটা রাত জড়িয়ে আছে। যেদিন সেই রাতের পুরো সত্যিটা তোদের বলবো, সেদিন হয়তো তোরাও বুঝবি কেন রাজকুমার হয়ে ওঠা আমার জন্য পছন্দ না, বাধ্যকতা। কথাটা শেষ করে নিলয় আকাশের কাঁধে হাত রেখে গাড়িতে উঠে বসে। ভোরের প্রথম আলো তখন সবে ফুটতে শুরু করেছে পূর্ব আকাশে। কয়েক ঘন্টা পরেই আবার তাকে ফিরে যেতে হবে সেই সাধারণ ছাত্র জীবনে, যেখানে অপেক্ষা করছে শ্রাবণের আরেকটা নতুন র্যাগিং আর এক নতুন ঝড়ের পূর্বাভাস। পরদিন সকালে ক্যাম্পাসে আবার সে একই ভিড়, একই কোলাহল, কিন্তু নিলয়ের চোখের নিচে জমে থাকা কালি বলে দিচ্ছিল রাতে ঘুম হয়নি তার। ক্লাসের করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ পথ আটকে দাঁড়ায় শ্রাবণী, তার সাথে আলভিয়া আর ঐশী। শ্রাবণীর হাতে একটা খাতা, চোখে আজ অন্যরকম এক কৌতূহল মেশানো রাগ। এই যে মিস্টার, তোর কি কাল যা বলেছিলি না আমাকে, তার হিসাব আজ চুকিয়ে দেব। শোন, আজকে ক্লাস শেষে পুরো ক্যাম্পাসের সামনে তোকে কান ধরে উদ্বস করতে হবে, তাহলে তোর ভর্তি বাতিল করিয়ে ছাড়বো, বুঝলি? শ্রাবণীর এই হুমকিতে নিলয় বিন্দু মাত্র বিচলিত না হয়ে বরং শান্ত চোখে তার দিকে তাকিয়ে থাকে। তার মনে তখন ঘুরছে গত রাতে রক্তাক্ত স্মৃতি, কিন্তু মুখে সেই একই নির্লিপ্ত ভাব। আপু, ভর্তি বাতিল করানোর ক্ষমতা আপনার নেই, এটা আপনিও জানেন আর আমিও জানি। শুধু শুধু হুমকি দিয়ে সময় নষ্ট না করে ক্লাসে যান, নোট মিস করবেন। নিলয়ের এই ঠান্ডা জবাবে শ্রাবণীর মাথায় যেন আগুন জ্বলে ওঠে। সে খাতাটা মাটিতে ছুঁড়ে ফেলেই সজোরে থাপ্পড় বসিয়ে দেয় নিলয়ের গালে। করিডোরে জমে থাকা ছাত্র ছাত্রীরা হতবাক হয়ে দেখতে থাকে দৃশ্যটা। পাশ থেকে ঐশী উত্তেজিত গলায় শ্রাবণীকে উস্কে দেয়, আর আপু, এত নরম হইও না, সারা সাহস তো দেখো, একটা থাপ্পড়ে কিচ্ছু হবে না, আরো কয়েকটা লাগাও, তাহলে বুঝবে কার সাথে লাগতে এসেছে। ঐশীর প্ররোচনায় শ্রাবণী আরেকবার হাত তুলতে যাবে, ঠিক তখনই পেছন থেকে ছুটে আসে মনির। ভয়ে উদ্বেগে তার মুখ সাদা হয়ে গেছে। সে দ্রুত এসে নিলয়ের সামনে দাঁড়িয়ে হাত জোর করে শ্রাবণীকে অনুরোধ করে, আবু প্লিজ ওকে ছেড়ে দিন, ও কোনো খারাপ ছেলে না, বিশ্বাস করুন। ওর মাথা গরম হয়ে গেছিল হয়তো কালকে, কিন্তু সাধারণত এমন না, দয়া করে মাফ করে দিন আপু। মনিরের আকুতিতে শ্রাবণীর রাগ কিছুটা কমলেও পুরোপুরি যায় না। সে নিলয়ের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে হুমকির সুরে শেষ কথা বলে দেয়, আজকের মতন ছেড়ে দিলাম, কিন্তু পরের বার যদি আমার সাথে মুখে মুখে তর্ক করিস, তোর হাত পা ভেঙে হাসপাতালের বেডে শুইয়ে দিব, এটা মনে রাখিস। চল তোরা, এখানে আর সময় নষ্ট করব না। শ্রাবণী তার বান্ধবীদের নিয়ে চলে যাওয়ার পর নিলয় গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। তার চোখে মুখে কোনো রাগ নেই, বরং এক অদ্ভুত বিষণ্ণতা। মনির উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করে থাকে, নিলয় ঠিক আছিস তো? এভাবে সবার সামনে অপমান হওয়ার পরও তোর মুখ কোনো রাগ দেখছি না কেন? তুই তো চাইলে ওকে থামিয়ে দিতে পারতি, তাহলে চুপ করে সহ করলি কেন? মনিরের প্রশ্নের জবাবে নিলয় একটা দীর্ঘশ্বাস ফেলে। তার চোখ তখন দূরে কোথাও হারিয়ে যায়। সে ধীর গলায় উত্তর দেয়, যেন নিজেকেই বোঝাচ্ছে, মনির, রাতে যে হাত দিয়ে আমি অপরাধীদের শাস্তি দেই, সেই একই হাত দিয়ে দিনে একটা মেয়ের গায়ে হাত তুলতে আমার বুক কাঁপে। ও যা করেছে তার শাস্তিও একদিন নিজেই বুঝবে, কিন্তু সেটা আমার হাতে না, নিয়তির হাতে। ক্লাস শেষে বিকেল বেলা নিলয় সোজা চলে যায় শহরের বাইরে সেই পুরনো গুদামে, যেখানে অপেক্ষা করেছিলেন ফায়েজ চাচা। প্রবীণ মানুষটা নিলয়কে ক্লান্ত দেখে চিন্তিত হয়ে ওঠেন। এগিয়ে এসে তার কাঁধে হাত রাখেন স্নেহ ভরে।
বাবা নিলয়, তোমার চোখ মুখ এমন শুকনো দেখাচ্ছে কেন? কাল রাতের অভিযান কি ঠিকমতো শেষ হয়েছে? আর আজকে ক্যাম্পাসে আবার কিছু হয়েছে নাকি? তোমার গালে এই কালচে দাগ কিসের? ফায়েজ চাচার প্রশ্নে নিলয় স্নান হাসে, চেয়ারে বসে পড়ে ক্লান্ত শরীরে। সে ধীর গলায় জবাব দেয়, তার কণ্ঠে জমে থাকা অনেক দিনের কষ্ট যেন উপচে পড়তে চায়। চাচা, রাতে আমি যতই শক্তিশালী হই, দিনে আমি তো সেই অসহায় একটা ছেলেই থেকে যাই। সবাই ইচ্ছে মতো মারতে পারে। মাঝে মাঝে মনে হয় এই দ্বৈত জীবন আর কতদিন টানতে পারবো আমি জানি না। নিলয়ের কথায় ফায়েজ চাচার চোখ ছলমল করে ওঠে পুরনো এক বেদনার স্মৃতিতে। তিনি ধীরে ধীরে নিলয়ের পাশে বসে তার হাত ধরে বলতে শুরু করেন এক পুরনো কথা, যা এতদিন লুকিয়ে রাখা হয়েছিল আধা সত্য হিসেবে। নিলয়, তুমি হয়তো জানো না, তোমার এই লড়াইয়ের বীজ বোনা হয়েছিল আজ থেকে 12 বছর আগে। তোমার বাবা জাহাঙ্গীর চৌধুরী আর মা লামিয়া চৌধুরী ছিলেন এই শহরের সবচেয়ে সম্মানিত মানুষ, কিন্তু তাদের একটা গোপন পরিচয়ও ছিল, যা তোমাকে এখন পুরোপুরি বলা হয়নি। চাচার মুখে বাবা মায়ের নাম শুনে নিলয় সোজা হয়ে বসে। তার চোখে ফুটে ওঠে তীব্র আগ্রহ আর পুরনো ব্যথার ছায়া। সে কাপা গলায় প্রশ্ন করে, চাচা, আপনি সব সময় বলতেন সময় হলে সব বলবেন। আজ কি সেই সময় এসেছে? আমার বাবা মা সম্পর্কে আর কি গোপন সত্য আছে যা আমি এখনো জানি না? ফায়েজ চাচা একটা দীর্ঘশ্বাস ফেলে জানালার বাইরে তাকান, যেন অতীতের কোনো দৃশ্য চোখের সামনে ভেসে উঠেছে তারপর ভারী গলায় বলতে শুরু করেন, তোমার বাবা জাহাঙ্গীর চৌধুরী ছিলেন এই শহরের ছায়া জগতের এক সময়ের সম্রাট, কিন্তু তিনি কখনো নিরপরাধ মানুষের ক্ষতি করতেন না, বরং গরিব মানুষের পাশে দাঁড়াতেন, অন্যায়ের বিরুদ্ধে লড়তেন। ইমরান শিকদার তখন তার অধীনে কাজ করত, কিন্তু ক্ষমতার লোভে একদিন বিশ্বাসঘাতকতা করে বসে। চাচার কথা শুনতে শুনতে নিলয়ের হাত মুঠো হয়ে যায়। তার শরীর কাঁপতে থাকে চাপার রাগে। সে দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করে, বিশ্বাসঘাতকতা মানে? ইমরান শিকদার কি করেছিল আমার বাবা মায়ের সাথে? চাচা, দয়া করে পুরো সত্যিটা বলুন, আমি আর লুকোচুরি সহ্য করতে পারছি না। ফায়েজ চাচা নিলয়ের হাত শক্ত করে ধরে রাখেন। তার চোখে তখন পানি টলমল করছে। ভাঙা গলায় তিনি বলে, চলেন সেই ভয়ঙ্কর রাতের কথা। সেই রাতে ইমরান শিকদার তার লোকজন নিয়ে তোমাদের বাড়িতে হামলা চালায়। তোমার বাবা মাকে চোখের সামনে নির্মমভাবে হত্যা করা হয়। তুমি তখন মাত্র 7 বছরের শিশু। আমি কোনো মতে তোমাকে বাঁচিয়ে নিয়ে পালিয়ে আসি। তারপর থেকেই তোমাকে আমি লালন পালন করেছি, সাধারণ এক জীবন দেওয়ার চেষ্টা করেছি, যাতে ইমরান শিকদারের চোখ তোমার উপর না পড়ে। এই ভয়ঙ্কর সত্য শুনে নিলয় স্তব্ধ হয়ে বসে থাকে কিছুক্ষণ। তারপর হঠাৎ তার চোখ দিয়ে গড়িয়ে পড়ে জমে থাকা 12 বছরের কান্না। সে কাঁপা গলায় বলে ওঠে, তাহলে এতদিন কেন আমায় বলেননি চাচা? আমি তো আরো আগেই ওই শয়তানকে শেষ করতে পারতাম। কতগুলো বছর নষ্ট হয়ে গেল আমার প্রতিশোধ নিতে নিতে, অথচ পুরো সত্যিটাই জানতাম না আমি। ফায়েজ চাচা নিলয়কে বুকে টেনে নিয়ে কান্না ভেজে গলায় জবাব দেন। তার কণ্ঠে স্পষ্ট এক পিতৃসম মমতা। বাবা, তোমাকে আমি একটা শিশু হিসেবে বাঁচাতে চেয়েছিলাম, প্রতিশোধের আগুনে পুড়িয়ে মারতে চাইনি, কিন্তু দেখলাম রক্তের টান কাউকে চুপ করিয়ে রাখতে পারে না। তুমি নিজে থেকেই এই পথে এসেছো, তাই আজ ভাবলাম সত্যিটা জানার অধিকার তোমার আছে। এই আবেগ ঘন মুহূর্তের মধ্যে গুদামের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে রাফিন, নিলয়ের আরেক বন্ধু, যাকে সে অন্ধভাবে বিশ্বাস করে। কিন্তু রাফিনের চোখে আজ একটা অদ্ভুত চাপা উত্তেজনা, যা কেউ লক্ষ্য করে না। সে দ্রুত এগিয়ে এসে নিলয়কে জিজ্ঞেস করে, নিলয় ভাই, শুনলাম কারাতে বন্দরে বিরাট অ্যাকশন হয়েছে। পুরো শহরে এখন শুধু এই খবর। তুই কি নতুন কোনো পরিকল্পনা করছিস? আমাকেও তো একবার বড় কোনো মিশনে নিয়ে যা, আমি আর বসে থাকতে পারছি না। রাফিনের প্রশ্নে নিলয় চোখের পানি মুছিয়ে নিজেকে সামলে নেয়। তার মুখে ফিরে আসে সেই পরিচিত ধীরতা। সে রাফিনের কাঁধে হাত রেখে বলে, রাফিন, তোকে বিশ্বাস করি বলেই আমাদের দলে রেখেছি। খুব শীঘ্রই তোকেও বড় দায়িত্ব দিব। তবে এখন একটু ধৈর্য ধর ভাই। ইমরান শিকদারের সাম্রাজ্য একদিন ভাঙা যাবে না, ধাপে ধাপে এগোতে হবে আমাদের। রাফিন মাথা নেড়ে সম্মতি জানালেও তার চোখের কোণে খেলে যায় এক অচেনা ছায়া।
বা নিলয় লক্ষ্য করে না। ঠিক এই মুহূর্তে শহরের অন্য প্রান্তে ইমরান শিকদারের বাংলোয় বসে আছে সুজন তালুকদার। তার শরীরে গত রাতের যুদ্ধের ক্লান্তির ছাপ। ইমরান শিকদার রাগে ফুঁসতে ফুঁসতে তাকে প্রশ্ন করেন, 6 জন লোক মারা গেছে, 8টা মাল হাতছাড়া হয়েছে, আর তুমি বসে বসে গল্প শোনাচ্ছ আমাকে? সুজন, তোমার এত বড় বাহিনী থাকা সত্ত্বেও একটা মাত্র লোককে তোমরা ধরতে পারছো না কেন? ইমরান শিকদারের ধমকে সুজন তালুকদার মাথা নিচু করে থাকে, কিন্তু হঠাৎ তার মুখে ফুটে ওঠে এক ধূর্ত হাসি। সে সতর্ক গলায় জানায় একটা নতুন তথ্য। স্যার, খারাপ খবরের মধ্যেও একটা ভালো খবর আছে। আমাদের একজন লোক গুদামে ঢুকে পড়া আগন্তুকদের মধ্যে একজনকে চিনে ফেলেছে বলে দাবি করছে। বলছে ছেলেটা নাকি এই শহরের কোনো এক কলেজে পড়াশোনা করে, বয়স কম, কিন্তু হাতের কাজ একদম প্রফেশনাল। খবরটা শুনে ইমরান শিকদারে চোখ চকচক করে ওঠে, তার চোখে ফুটে ওঠে হিংস্র এক হাসি। তিনি টেবিলে ঝুঁকে পড়ে জিজ্ঞেস করেন, তাহলে তো কাজ সহজ হয়ে গেল সুজন। শহরের প্রতিটা কলেজে, বিশ্ববিদ্যালয়ে আমাদের লোক লাগিয়ে দাও। যে ছেলে এই কাজ করেছে তার বয়স, চেহারা সব মিলিয়ে খুঁজে বের করো। এবারে রাজকুমারের আসল মুখোশ খুলে দেব আমি। ইমরান শিকদারের এই নির্দেশে সুজন তালুকদার মাথা নেড়ে বেরিয়ে যায়, আর ইমরান শিকদারের মুখে ফুটে থাকে এক ভয়ঙ্কর প্রতিজ্ঞার হাসি। শহরের দুই প্রান্তে তখন দুটো ভিন্ন জগৎ। একদিকে সত্য জানার পর প্রতিশোধের আগুনে পড়তে থাকা এক তরুণ, অন্যদিকে সেই তরুণকেই খুঁজে বের করার জাল বিছাতে থাকা এক হিংস্র শিকারী। আর এই দুই জগতের মাঝখানে অজান্তেই দাঁড়িয়ে আছে এক বিশ্বাসঘাতকতার বীজ, যা রোপণ করে ফেলেছে রাফির নিচেই, যদিও তা এখনো কেউ জানে না। 3 দিন পর সন্ধ্যাবেলা। ক্যাম্পাস তখন প্রায় ফাঁকা, বেশিরভাগ ছাত্র ছাত্রী বাড়ি ফিরে গেছে। মনির লাইব্রেরি থেকে বেরিয়ে হোস্টেলের দিকে হাঁটছিল একা। হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় দুটো অচেনা লোক। পরনে সাধারণ পোশাক হলেও চোখে মুখে স্পষ্ট গুন্ডামির ছাপ। মনির থমকে দাঁড়ায়, তার বুক ধুকপুক করে ওঠে। কি চাই আপনাদের? আমি আপনাদের চিনি, রাস্তা ছাড়ুন প্লিজ। মনিরের কথায় লোক দুটোর একজন হিংস্র হাসি চেপে তার পথ আটকে দাঁড়ায়। পকেট থেকে একটা ছবি বের করে দেখায়। ছবিটা গুদামে সে রাতের সিসিটিভি থেকে নেওয়া, যেখানে অস্পষ্টভাবে ধরা পড়েছে মনিরের শরীরের গড়ন। চিনি না মানে? তুই তো সেই রাতে বান্দরবনের গুদামে ছিলি, তাই না? তোর সাথে আর কারা ছিল? আর এই রাজকুমার আসলে কে? সোজা বললে ব্যথা কম পাবে। মনির প্রথমে অস্বীকার করার চেষ্টা করে, কিন্তু লোকগুলো তাকে জোর করে টেনে নিয়ে যেতে থাকে একটা গাড়ির দিকে। মনির প্রাণপণে চিৎকার করে বাঁচার চেষ্টা করে, কিন্তু নির্জন রাস্তায় তার কণ্ঠস্বর হারিয়ে যায় বাতাসে। ছেড়ে দিন আমাকে, আমি কিছু জানি না। আপনারা ভুল লোককে ধরেছেন, সাহায্য করুন কেউ প্লিজ। মনিরের চিৎকার কারো কানে না পৌঁছালেও দূরে একটা গাছের আড়াল থেকে দৃশ্যটা লক্ষ্য করেছিল আকাশ, যে ঠিক তখনই মনিরকে খুঁজতে বেরিয়েছিল। ভয়ে উদ্বেগে তার হাত কাঁপতে থাকে। দ্রুত সে ফোন বের করে নিলয়কে কল করে। নিলয় ভাই, সর্বনাশ হয়ে গেছে। মনিরকে ওরা তুলে নিয়ে যাচ্ছে। নিশ্চয়ই সুজন তালুকদারের লোক। আমি একা কিছু করতে পারছি না, তাড়াতাড়ি আয় প্লিজ, না হলে ওরা মনিরকে মেরে ফেলবে। আকাশের কথা শুনে নিলয়ের রক্ত হিম হয়ে যায়। ফোনের ওপাশ থেকে তার কণ্ঠে ফুটে ওঠে তীব্র আতঙ্ক আর ক্রোধ একসাথে। আকাশ, ওদের গাড়ির নাম্বার আর যাওয়ার দিক দেখে রাখ, আমি এক্ষুনি আসছি। মনিরের গায়ে একটা আঁচড় যেন না লাগে, ওকে বাঁচাতেই হবে আমাদের। কথাটা শেষ করেই নিলয় গুদামের দিকে ছুটে যায়। দ্রুত পোশাক বদলে অস্ত্র তুলে নেয় হাতে। মিনিট 20 মধ্যেই সে পৌঁছে যায় শহরের বাইরে এক পরিত্যক্ত ফ্যাক্টরিতে, যেখানে আকাশ জানিয়েছিল গাড়িটা গিয়ে থেমেছে। ফ্যাক্টরির ভেতরে তখন একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে মনিরকে, তার মুখে চোখে আঘাতের চিহ্ন। সামনে দাঁড়িয়ে আছে সুজন তালুকদার, নিজেই হাতে একটা লোহার রড। এখনো সময় আছে ছেলে, বল রাজকুমার কে? না বললে আজকে তোর শেষ দিন হবে এটা। আমার হাতে অনেক সময় আছে, আর তোর হাতে কিন্তু একটুও নেই। মনির যন্ত্রণায় কুকড়ে গেলেও মুখ খোলে না, শুধু জল শক্ত করে
তাকিয়ে থাকে সুজন তালুকদারের দিকে, তার কণ্ঠে তখনও অদম্য সাহস। আমি কিছু জানি না তোমাদের রাজকুমার সম্পর্কে, মেরে ফেলো আমাকে, তবু তোমাদের কিছু বলার নেই আমার কাছে, শালার কুত্তার বাচ্চারা। মনিরের এই গালি শুনে সুজন তালুকদার রাগে ফেটে পড়ে। লোহার রড দিয়ে সজোরে আঘাত করতে যায় মনিরের পিঠে। ঠিক তখনই ফ্যাক্টরির বাইরের দরজা ভেঙে ঝড়ের বেগে ভেতরে প্রবেশ করে নিলয়। তার হাতে দুটো পিস্তল, চোখে জ্বলছে অগ্নিদৃষ্টি। সুজন তালুকদার হঠাৎ আক্রমে চমকে ওঠে, রড ফেলে অস্ত্র তুলতে যায়, কিন্তু তার আগেই নিলয় গর্জে ওঠে। আমার লোকের গায়ে হাত তুলিস তুই? সুজন তালুকদার, আজকে তোর শেষ দিন। কে এসেছে দেখে নে ভালো করে। আমি সেই রাজকুমার যাকে তোরা এতদিন ধরে খুঁজছিস। নিলয়ের এই সরাসরি স্বীকারোক্তিতে সুজন তালুকদারের চোখ বিস্ময়ে বড় হয়ে যায়, কিন্তু পরক্ষণেই সেই ধূর্ত হাসি হেসে পিছিয়ে যেতে যেতে বলে ওঠে, তাহলে তুই সেই লোক যে আমাদের এত ক্ষতি করেছে? বাহ, দেখতে তো একদম বাজে ছেলের মতো। আজকে তোকে জ্যান্ত করে ইমরান স্যারের সামনে নিয়ে যাব, তারপর দেখব তোর এই বীরত্ব কতক্ষণ টেকে। কথা শেষ হতে না হতেই সুজন তালুকদার তার সাথে থাকা আরো 5 জন লোককে ইশারা করে। সবাই একসাথে কাঁপিয়ে পড়ে নিলয়ের দিকে। শুরু হয়ে যায় ভয়ঙ্কর এক হাতাহাতি লড়াই। নিলয় পিস্তলের গুলি শেষ হয়ে যেতেই খালি হাতে লড়তে শুরু করে। তার প্রতিটা ঘুষি লাথিতে এক একজন করে লুটিয়ে পড়ে মাটিতে। একজন গুন্ডা পেছন থেকে ছুরি নিয়ে আক্রমণ করতে গেলে নিলয় ঝট করে ঘুরে তার হাত মুচড়ে ভেঙে দেয়। লোকটা যন্ত্রণায় চিৎকার করে ওঠে, আহ, আমার হাত! শালা, তুই তো মানুষ না রে, তোর গায়ে এত শক্তি কোথায় থেকে আসে? লোকটার চিৎকারে নিলয় কোনো জবাব না দিয়ে তাকে এক লাথিতে অজ্ঞান করে ফেলে দেয়। এদিকে বাধা অবস্থায় বসে থাকা মনির উত্তেজনায় ব্যথা ভুলে চিৎকার করে নিলয়কে উৎসাহ দিতে থাকে, মার শালাদের নিলয়, আমার জন্য চিন্তা করিস না, তুই আগে ওদের শেষ কর। জানতাম তুই আসবি আমাকে বাঁচাতে, তুই আমার ভাইয়ের চেয়েও বেশি কিছু। মনিরের কথায় নিলয়ের শক্তি যেন আরো বেড়ে যায়। এক এক করে বাকি গুন্ডাদেরও কাবু করে ফেলে সে। শুধু সুজন তালুকদার তখনও দাঁড়িয়ে আছে, তবে ভয়ে তার পা কাঁপছে। নিলয় ধীর পায়ে তার দিকে এগিয়ে গিয়ে গলা চেপে ধরে দেয়ালে ঠেসে ধরে, চোখে মুখে হিংস্র প্রতিহিংসা। আজকে তোকে মেরে ফেলাই উচিত সুজন, কিন্তু তোকে বাঁচিয়ে রাখছি একটা কারণে। তুই গিয়ে তোর বসকে বলবি যে আগুন সে 12 বছর আগে জ্বালিয়েছিল, সেই আগুন এখন তাকেই পুড়িয়ে মারবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিস, জাহাঙ্গীর চৌধুরীর ছেলে এখনো বেঁচে আছে। বাবার নাম মুখে আনার সাথে সাথে সুজন তালুকদারের চোখ আতঙ্কে বিস্ফোরিত হয়ে যায়। তার শরীর যেন জমে যায় হঠাৎ। কাপা গলায় সে ফিসফিস করে বলে ওঠে, তো তুমি জাহাঙ্গীর চৌধুরীর ছেলে? কিন্তু তো সেই রাতে কিভাবে সম্ভব? তুমি তো তাহলে... সুজন তালুকদারের কথা শেষ হওয়ার আগে নিলয় তাকে সজোরে ছুঁড়ে ফেলে দেয় মাটিতে। তারপর ঠান্ডা গলায় শেষ হুমকি দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ায়। হ্যাঁ, আমি সেই ছেলে যাকে তোরা মেরে ফেলেছিস ভেবেছিলি, কিন্তু আমি বেঁচে আছি শুধু তোদের সবাইকে শেষ করার জন্য বেঁচে আছি আমি। এবার যা, তোর বসকে গিয়ে এই খবর দে। নিলয় দ্রুত মনিরের বাঁধন খুলে তাকে কাঁধে তুলে নিয়ে ফ্যাক্টরি থেকে বেরিয়ে আসে। বাইরে অপেক্ষা করছিল আকাশ, গাড়ি নিয়ে প্রস্তুত। মনিরকে গাড়িতে তুলে দিয়ে আকাশ উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করে নিলয়কে, ভাই, মনি ঠিক আছে তো? আর তুই ওদের কি বলি? সুজন তালুকদার এমন ভয় পেয়ে গেল কেন? কিছু কি ঘটেছে যা আমি জানি না? আকাশের প্রশ্নে নিলয় একটু নিঃশ্বাস ফেলে গাড়িতে উঠে বসে। তার চোখে মুখে তখনও যুদ্ধের ক্লান্তি। সে ধীর গলায় জবাব দেয়, মনির বেঁচে আছে, ভয় নেই। আর আজকে আমি একটা বড় ভুল করে ফেলেছি হয়তো। ইমরান শিকদারকে বলে দিয়েছি আমি কে। এখন থেকে ও জানবে আমি কোনো সাধারণ শত্রু না, আমি তার সবচেয়ে বড় পাপের প্রতিশোধ। এতে যুদ্ধটা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে, কিন্তু আর লুকিয়ে থেকেও লাভ নেই। ঠিক এই সময় শহরের অন্য প্রান্তে ইমরান শিকদারের বাংলোয় হন্তদন্ত হয়ে প্রবেশ করে আহত রক্তাক্ত সুজন তালুকদার। তার অবস্থা দেখে ইমরান শিকদার চেয়ার থেকে লাফিয়ে ওঠেন। রাগে বিস্ময়ে তার মুখ লাল হয়ে যায়।
সুজন, এই অবস্থা কেন তোমার? কে হয়েছে বলো তাড়াতাড়ি। তোমার মতো একজন লোককে কে এভাবে মারতে পারলো? সুজন তালুকদার কাঁপতে কাঁপতে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে। তার কণ্ঠ ভয়ে কাঁপছে। সে ভাঙা গলায় জানায় সেই ভয়ঙ্কর সত্যি। স্যার, এই রাজকুমার নিজেই আমাকে মেরেছে। আর স্যার, ও ও বলেছে ও নাকি জাহাঙ্গীর চৌধুরীর ছেলে। বলছে সেই রাতে ও মরে যায়নি, বেঁচে আছে। আপনার সব শেষ করে দিতেই বেঁচে আছে। এই নাম শোনা মাত্র ইমরান শিকদারের মুখ থেকে সব রক্ত সরে যায়। তিনি স্তব্ধ হয়ে চেয়ারে বসে পড়েন। তার হাত কাঁপতে থাকে। চোখে ফুটে ওঠে 12 বছর আগে সে রাতের স্মৃতি। পাশে দাঁড়িয়ে থাকা রিনা খান উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করে, স্যার, আপনি হঠাৎ এমন চুপ হয়ে গেলেন কেন? জাহাঙ্গীর চৌধুরীর ছেলে বেঁচে থাকলে সমস্যা কি? তাকেও তো শেষ করে দেওয়া যায়, তাই না? এত ভয় পাওয়ার কি আছে স্যার? রিনা খানের প্রশ্নে ইমরান শিকদার ধীরে ধীরে মাথা তোলেন। তার চোখে তখন এক অদ্ভুত মিশ্র অনুভূতি, ভয়, অপরাধ বোধ আর প্রতিহিংসার জ্বালা। তিনি ভারী গলায় বলে ওঠেন, রিনা, তুমি জানো না জাহাঙ্গীর চৌধুরীর ছেলে কতটা বিপজ্জনক হতে পারে? ওর বাবার রক্ত ওর শরীরে বইছে, আর সেই সাথে আছে প্রতিশোধের আগুন, যা 12 বছর ধরে জ্বলছে। এই ছেলেকে সাধারণ কোনো গুন্ডা দিয়ে থামানো যাবে না। এবার আমাদের অন্য পথ ধরতে হবে। ইমরান শিকদার উঠে দাঁড়িয়ে জানালার কাছে গিয়ে অন্ধকার শহরের দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ। তারপর ঘুরে দাঁড়িয়ে ধীর কণ্ঠে সিদ্ধান্ত জানান তার 2 সহযোগীকে। সুজন, রিনা, শুনে রাখো, এমপি কাদের আর ফারুক মন্ত্রীকে এখনই খবর দাও। এবার শুধু গুগু বাহিনী দিয়ে না, পুরো প্রশাসনিক শক্তি ব্যবহার করে এই ছেলেকে খুঁজে বের করব আমরা। শহরের প্রতিটা কলেজ, প্রতিটা বিশ্ববিদ্যালয়ে পুলিশের তল্লাশি চালানো হবে সন্ত্রাসী খোঁজার নামে। এবারেই নিলয় নামের শয়তানের রক্ষা নেই। ইমরান শিকদারের এই ভয়ঙ্কর পরিকল্পনা শুনে সুজন তালুকদার আর রিনা খান দুজনেই মাথা নাড়িয়ে সম্মতি জানায়। কিন্তু কেউ জানে না ইমরান শিকদার এখনো জানেন না নিলয়ের পুরো পরিচয়। সে এখনো ভাবছে নিলয় শুধু নামটায়। তার আসল ছদ্মবেশ যে ক্যাম্পাসে সেই মার খাওয়া সাধারণ ছেলেটা, তা এখনো তার অজানা। শহরের বুকে তখন নেমে আসছে এক নতুন বিপদের ছায়া, যা খুব শীঘ্রই গ্রাস করতে চলেছে 2 জগতের মধ্যে সীমারেখাকে। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সরকারি সচিবালয়ের এক গোপন কক্ষে বসে আছেন 2 প্রভাবশালী ব্যক্তি, এমপি কাদের আর ফারুক মন্ত্রী। টেবিলের উপর ছড়িয়ে আছে গোপন নথিপত্র, যেখানে স্মার্ট সিটি প্রজেক্টের নামে শহরের প্রতিটা ডেটা সিস্টেম বেসরকারি হাতে তুলে দেওয়ার পরিকল্পনা লেখা। এমপি কাদের চিন্তিত মুখে ফারুক মন্ত্রীর দিকে তাকিয়ে বলে ওঠেন, ফারুক ভাই, ইমরান শিকদার যেভাবে কল করে বলল, তাতে মনে হচ্ছে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। ওর গোদামে হামলা, ওর লোক মারা যাচ্ছে প্রতি সপ্তাহে। এসব যদি সাংবাদিক কানে পৌঁছে যায় পুরোপুরি, তাহলে আমাদের দুজনের বিপদ হবে। বুঝতে পারছো তো? এমপি কাদেরের কথায় ফারুক মন্ত্রী বিরক্তির সুরে মাথা নাড়েন। তার কণ্ঠে স্পষ্ট বিরক্তি ও উদ্বেগের মিশ্রণ। আমি তো আগেই বলছিলাম কাদের ভাই, এই ইমরান শিকদারের সাথে এত গভীরভাবে জড়ানো ঠিক হয়নি আমাদের। এখন যদি এই রাজকুমার নামের ছেলেটা আমাদের প্রজেক্টের কাগজপত্র হাতে পেয়ে যায়, তাহলে আমাদের রাজনৈতিক জীবন শেষ হয়ে যাবে। কিছু একটা করতে হবে দ্রুত। ঠিক এই সময় শহরের সবচেয়ে জনপ্রিয় নিউজ চ্যানেল আর যে মাফিয়া নিউজ এর স্টুডিওতে বসে আছেন নাফিসা আক্তার। তার সামনে ছড়িয়ে আছে বিভিন্ন গোপন সূত্র থেকে পাওয়া তথ্য। সে তার সহকারীর সাথে আলোচনা করছিল উত্তেজিত গলায়। দেখো, আমার হাতে যে তথ্য আছে তাতে স্পষ্ট প্রমাণ মিলছে যে স্মার্ট সিটি প্রজেক্টের আড়ালে আসলে শহরের পুরো ডেটা সিস্টেম বিক্রি করা দেওয়া হচ্ছে ইমরান শিকদারের কাছে। আর এতে স্বাক্ষর দিয়েছেন খোদ এমপি কাদের আর ফারুক মন্ত্রী। এই খবর যদি আজ রাতে প্রচার করতে পারি, পুরো শহর জানবে সত্যিটা। নাফিসা আক্তারের সহকারী কিছুটা ভয় পেয়ে তাকে সতর্ক করার চেষ্টা করে। তার কণ্ঠে স্পষ্ট উদ্বেগ। ম্যাম, এই খবর প্রচার করলে সরাসরি এমপি আর মন্ত্রীর বিরুদ্ধে যাওয়া হবে। এরা অনেক শক্তিশালী, আমাদের চ্যানেল বন্ধ করে দিতে পারে, এমনকি আপনার জীবনে বিপদ পড়তে পারে। একটু ভেবে দেখুন প্লিজ।
সহকারী সতর্কতার নাফিসা আক্তার এতটুকু দমে না গিয়ে বরং ধীর গলায় জবাব দেয়, তার চোখে মুখে সাংবাদিকতার প্রতি এক অটুট প্রতিজ্ঞা। আমি সাংবাদিক হয়েছি সত্যি বলার জন্য, ভয়ে চুপ থাকার জন্য না। যদি আজ আমি চুপ করে থাকি তাহলে কাল হাজারো মানুষের ব্যক্তিগত তথ্য বিক্রি হয়ে যাবে অপরাধীদের কাছে। আজ রাতে এই খবর প্রচার হবে, যা হওয়ার হবে। সন্ধ্যা নামতে স্টুডিওর ক্যামেরার সামনে বসেন নাফিসা আক্তার। লাল বাতি জ্বলে ওঠে আর তিনি ধীর কণ্ঠে শুরু করেন তার সবচেয়ে বিপজ্জনক প্রতিবেদন। হ্যালো দর্শক, আপনারা শুনছেন আরজে মাফিয়া নিউজ। আমি আছি আপনাদের সাথে নাফিসা আক্তার। আজকের বিশেষ প্রতিবেদন, স্মার্ট সিটি প্রজেক্টের আড়ালে লুকিয়ে থাকা এক বিশাল দুর্নীতির চক্র উন্মোচিত হয়েছে আমাদের অনুসন্ধানে। প্রমাণ বলছে শহরের ব্যাংকিং, পুলিশ ও নাগরিক ডেটাবেস তুলে দেওয়া হচ্ছে ব্যবসায়ী ইমরান শিকদারের হাতে। আর এই চুক্তিতে সরাসরি জড়িত রয়েছেন খোদ এমপি কাদের এবং ফারুক মন্ত্রী। এই প্রতিবেদন প্রচারিত হওয়ার সাথে সাথে শহর জুড়ে হইচই পড়ে যায়। ইমরান শিকদারের বাংলোয় টিভির সামনে বসে থাকা রিনা খান আতঙ্কিত গলায় ছুটে যায় ইমরান শিকদারের কাছে। স্যার, সর্বনাশ হয়ে গেছে। ওই সাংবাদিক মেয়েটা সব ফাঁস করে দিয়েছে। আমাদের পুরো প্রজেক্টের কথা এমপি কাদের আর ফারুক মন্ত্রীর নামও বলে দিয়েছে সরাসরি। এখন তো পুরো শহর জেনে গেছে। খবরটা শুনে ইমরান শিকদার রাগে টেবিলের ওপর রাখা কাচের গ্লাস ছুঁড়ে ফেলে দেন দেয়ালে। প্রচণ্ড শব্দে সেটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তিনি হুঙ্কার দিয়ে ওঠেন, এই মেয়েকে আমি এত সহজে ছাড়বো না। সুজন, এক্ষুনি তোমার লোক পাঠাও ওই সাংবাদিকের বাসায়। আজ রাতের মধ্যে ওকে থামাতে হবে চিরদিনের জন্য। কারো সাহস হবে না আমার নামে আর কিছু বলার। ইমরান শিকদারের নির্দেশে সুজন তালুকদার দ্রুত ফোন হাতে তুলে নিজের লোকদের নির্দেশ দিতে শুরু করে। তার কণ্ঠে হিংস্র উত্তেজনা। স্যার, চিন্তা করবেন না, আজ রাতের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। আমার লোক ইতিমধ্যে স্টুডিওর বাইরে পৌঁছে গেছে। মেয়েটা বাসায় ফেরার সাথে সাথেই সব শেষ করে দেওয়া হবে। এদিকে শহরের বাইরে সেই পুরনো গুদামে বসে টিভিতে নাফিসা আক্তারের প্রতিবেদন দেখছিল নিলয়। তার চোখে ফুটে ওঠে গভীর দুশ্চিন্তা। সে দ্রুত মনিরের দিকে তাকিয়ে বলে ওঠে, মনির, এই মেয়েটা তো ভয়ঙ্কর বিপদে পড়ে গেল। ইমরান শিকদার এমন প্রকাশ্য অপমান কখনো হজম করবে না। নিশ্চয়ই তার প্রাণনাশের চেষ্টা হবে আজ রাতেই। আমাদের এখনই ওকে খুঁজে বের করে নিরাপদে রাখতে হবে। নিলয়ের কথায় মনির উদ্বিগ্ন গলায় প্রশ্ন করে। তার শরীরে তখনও কয়েকদিন আগের আঘাতের দাগ স্পষ্ট। কিন্তু নিলয়, আমরা তো এখনো জানি না মেয়েটা এই মুহূর্তে কোথায় আছে। স্টুডিও থেকে বেরিয়ে গেছে কিনা নাকি এখনো ভেতরে, তাও তো জানি না। কিভাবে খুঁজবো কি এত কম সময়ে? মনিরের প্রশ্নের জবাবে নিলয় দ্রুত কম্পিউটারের সামনে বসে চ্যানেলের ট্রাফিক ক্যামেরা হ্যাক করতে শুরু করে। তার আগুন দ্রুত গতিতে কিবোর্ডে চলতে থাকা কিছুক্ষণের মধ্যেই সে খুঁজে পায় নাফিসা আক্তারের গাড়ির অবস্থান। পেয়ে গেছি, ওর গাড়ি এখন স্টুডিও থেকে বেরিয়ে বাসার দিকে যাচ্ছে। আকাশ, তুই আর রাফিন এখনই গাড়ি নিয়ে বের হ, আমি পেছনে আসছি। ওই রাস্তায় যদি সুজনের লোক থেকে থাকে তাহলে দেরি করলে সর্বনাশ। আকাশ আর রাফিন দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। নিলয় নিজের মোটরসাইকেলে চড়ে ছুটে যায় পেছনে। ঠিক তখনই নাফিসা আক্তারের গাড়ি একটা নির্জন রাস্তায় ঢুকতেই হঠাৎ সামনে এসে দাঁড়ায় দুটো কালো গাড়ি। পথ আটকে ফেলে। নাফিসা আক্তার আতঙ্কিত হয়ে গাড়ি থামাতে বাধ্য হয়। তার ড্রাইভার ভয়ে কাঁপতে কাঁপতে বলে ওঠে, ম্যাম, এরা তো সুজন তালুকদারের লোক মনে হচ্ছে। আমাদের এখনই এখান থেকে পালাতে হবে, নাইলে বিপদ হতে পারে। ড্রাইভারের কথা শেষ হওয়ার আগেই গাড়ি থেকে নেমে আসা কয়েকজন সশস্ত্র লোক নাফিসা আক্তারের গাড়ির দিকে এগিয়ে আসতে থাকে। নাফিসা আক্তার সাহস হারায় না। ফোন বের করে দ্রুত কাউকে কল করার চেষ্টা করে। তার হাত কাঁপলেও কণ্ঠে ধীরতা। আমি সত্যি বলছি, এতে আমাদের কোনো ভুল নেই। তোমরা যাই করো না কেন, আমার তোলা প্রশ্নের জবাব একদিন এই শহরকে দিতেই হবে। ভয় দেখিয়ে সত্য থামানো চায় না। নাফিসা আক্তারের সাহসী কথায় গুন্ডাদের দল নেতা বিদ্রুপের হাসি হেসে অস্ত্র তুলে ধরে। ঠিক সেই মুহূর্তে বিদ্যুৎ গতিতে ছুটে এসে থামে একটা গাড়ি। ভেতর থেকে লাফিয়ে নামে আকাশ আর রাফিন। আকাশ চিৎকার করে গুন্ডাদের দৃষ্টি নিজের দিকে টেনে নেয়। এই শালারা, মেয়েদের সাথে এত বাদরে, মেয়েটাকে ছেড়ে দে, না হলে আজ তোদের কাউকে জানতে ফিরতে দেবো না আমি।
আকাশের চ্যালেঞ্জে গুন্ডারা মুহূর্তেই ঘরে তাকায় তার দিকে। শুরু হয়ে যায় তীব্র সংঘর্ষ। ঠিক তখনই পেছন থেকে মোটর সাইকেল নিয়ে ছুটে আসে নিলয়। বিদ্যুৎ গতিতে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধে যোগ দেয় সে। কয়েক মিনিটের মধ্যে সব গুন্ডাকে কাবু করে ফেলে 3 জন মিলে। গাড়ির ভেতরে বসে থাকা নাফিসা আক্তার অবাক চোখে দেখতে থাকে দৃশ্যটা। তারপর সাহস করে গাড়ির জানালা খুলে জিজ্ঞাসা করে, আপনারা কারা? আপনারাই কি সেই রাজকুমার যার নাম নিয়ে পুরো শহর কাঁপছে? আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ, কিন্তু কেন করলেন এটা? নিলয় মুখোশের আড়াল থেকে শান্ত গলায় জবাব দেয়, তার কণ্ঠে সততার প্রতি এক গভীর শ্রদ্ধা। আপনি সত্যের জন্য নিজের জীবন বাজি রেখেছেন। এই সাহস খুব কম মানুষের থাকে। আপনার মতো মানুষদের রক্ষা করাই আমাদের দায়িত্ব। তবে সাবধানে থাকবেন, ইমরান শিকদার সহজে হার মানার লোক না। আজ ব্যর্থ হলেও আবার চেষ্টা করবে। নাফিসা আক্তার কৃতজ্ঞতার চোখে নিলয়ের দিকে তাকিয়ে থাকে, কিন্তু তার আগে নিলয় ইশারায় আকাশ আর রাফিনকে নিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। পেছনে রয়ে যায় স্তব্ধ বিস্মিত এক সাংবাদিক, যার মনে তখন জন্ম নিচ্ছে এক নতুন প্রশ্ন। এই রহস্যময় রাজকুমার আসলে কে, আর কেন সে শুধু অপরাধীদের শাস্তি দেয় না, সাধারণ মানুষকেও রক্ষা করে চলে এভাবে। এদিকে ক্যাম্পাসে গুঞ্জন ছড়িয়ে পড়ে। শ্রাবণীর বাবা মেয়র নন হলেও শহরের এক প্রভাবশালী ব্যবসায়ী, যিনি নিজের অজান্তে ইমরান শিকদারের কিছু ব্যবসায়িক লেনদেনে জড়িয়ে পড়েছেন। এই খবর জানার পর ইমরান শিকদার এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেন। শ্রাবণীর বাবাকে চাপ দিতে তার আদরের মেয়েকেই ব্যবহার করবেন তিনি। ক্যাম্পাসের ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছিল শ্রাবণী তার বান্ধবীদের সাথে। ঠিক তখনই তার ফোনে একটা অচেনা নাম্বার থেকে বার্তা আসে। শ্রাবণী কৌতূহলী হয়ে বার্তাটা পড়ে, তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। আলভিয়া, দেখ তো এই মেসেজটা কে যেন লিখেছে। আজ রাতে সাবধানে বাসায় ফিরিস, তোর বাবার ব্যবসার পাপের ভাগ তোকেও নিতে হবে। এটা কে পাঠালো? কি মানে এর? শ্রাবণীর কথা শুনে আলভিয়া আর ঐশী দুজনেই ভয় পেয়ে যায়। তাদের মুখও ফুটে ওঠে উদ্বেগের ছাপ। আলভিয়া কাপা গলায় বলে ওঠে, শ্রাবণী, তোর কি মনে হয় না এটা কোনো ফাজলামি না? তুই তো জানিস তোর বাবার নাম নিয়ে অনেক সময় নানা রকম কথাবার্তা রটে শহরে। এটাও হয়তো সেরকম কিছু, তবুও সাবধানে থাকিস আজকে। আলফিয়ার কথায় শ্রাবণী কিছুটা ভরসা পেলেও তার মনের কোণে থেকে যায় এক অজানা ভয়। বিকেলে ক্লাস শেষে সে একাই বেরিয়ে পড়ে বাসার দিকে। তার ড্রাইভার সেদিন অসুস্থ থাকায় নিজেই গাড়ি চালাচ্ছিল। রাস্তার মাঝামাঝি এসে হঠাৎ তার গাড়ির সামনে এসে দাঁড়ায় একটা কালো ভ্যান। পথ আটকে ফেলে সম্পূর্ণভাবে। শ্রাবণী আতঙ্কিত হয়ে গাড়ি থামায়, তার হাত কাঁপতে থাকে স্টিয়ারিংয়ে। কে কে আপনারা? সরে যান রাস্তা থেকে, আমার তাড়া আছে বাসায় যাওয়ার। শ্রাবণীর কথায় ভ্যান থেকে নেমে আসে 4 জন সশস্ত্র লোক। তাদের নেতৃত্বে থাকা লোকটা হিংস্র হাসি হেসে গাড়ির দরজায় হাত রাখে, জোর করে খোলার চেষ্টা করে। মিষ্টি মেয়ে, তোমার বাবাকে বলতে হবে ইমরান সাহেবের সাথে যে চুক্তি করেছে তা যেন ঠিক মতো পূরণ করে। আপাতত তুমি আমাদের সাথে চলো। তোমার বাবা তোমাকে ফিরে পেতে চাইলে সব শর্ত মানতে বাধ্য হবে। শ্রাবণী প্রাণপণে গাড়ির দরজা লক করার চেষ্টা করে, চিৎকার করে সাহায্য চায়, কিন্তু নির্জন রাস্তায় তার কণ্ঠ হারিয়ে যায়। ঠিক তখনই দূর থেকে এক মোটরসাইকেলের শব্দ শোনা যায়। বিদ্যুৎ গতিতে এসে থামে গাড়িটার কাছে। মোটরসাইকেল থেকে নেমে দাঁড়ায় কালো পোশাক পরা এক অবয়ব, মুখ ঢাকা মুখোশে। শ্রাবণী ভয়ে বিস্ময়ে তাকিয়ে থাকে, চিনতে পারে না এই আগন্তুককে। আগন্তুক যে আসলে নিলয় তা শ্রাবণী তো দূরের কথা, পাঠকও যেন আরেকবার মনে করে দেয়। দিনের নিলয় আর রাতের এই ছায়া মূর্তি একই মানুষ। যদিও তাদের সামনে দাঁড়ানো গুন্ডারা তখনও কিছু বুঝে ওঠার আগেই নিলয় গর্জে ওঠে হুঙ্কার দিয়ে। একটা মেয়েকে জোর করে তুলে নেওয়ার সাহস দেখাস তোরা? আজকে তোদের একজন এখান থেকে জ্যান্ত ফিরতে পারবে না, যদি না এখনই সরে না যাস। নিলয়ের হুঙ্কারে দলনেতা প্রথমে ভয় পেলেও পরে সাহস সঞ্চয় করে অস্ত্র তুলে ধরে। রাগে চিৎকার করে ওঠে সে, তুই কি ভাবিস একা এসে আমাদের 4 জনকে থামাতে পারবি? মরা শখ হয়েছে দেখছি তোর, মারো শালাকে। কথা শেষ হতেই লড়াই শুরু হয়ে যায়।
শ্রাবণী গাড়ির ভেতর থেকে স্তব্ধ চোখে দেখতে থাকে কিভাবে একা একজন লোক 4 জন সশস্ত্র গুন্ডাকে অনায়াসে ঘায়েল করে ফেলেছে। কয়েক মিনিটের মধ্যে সব গুন্ডা মাটিতে পড়ে থাকে। নিলয় ধীর পায়ে এগিয়ে যায় শ্রাবণীর গাড়ির দিকে। শ্রাবণী কাপা হাতে জানালা নামায়, তার কণ্ঠে তখনও ভয় আর কৃতজ্ঞতা মেশানো। আপনি আপনি কে? আপনি কি সেই রাজকুমার যার কথা সবাই বলে? আমাকে বাঁচালেন কেন? আমি তো আপনার কেউ না। এমনকি আমি অনেক খারাপ কাজও করেছি অনেকের সাথে। শ্রাবণীর প্রশ্নে নিলয় কিছুক্ষণ চুপ করে থাকে। তার মনে ভেসে ওঠে সেই সব দিনের কথা, যখন এই একই মেয়ে তাকে সবার সামনে অপমান করেছিল। কিন্তু তবুও তার কণ্ঠে কোনো তিক্ততা নেই, শুধু শান্ত এক গাম্ভীর্য। নিরপরাধ কাউকে বিপদে পড়তে দেখলে আমি চুপ করে থাকতে পারি না। তা সে যেই হোক না কেন, আপনার ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু আজ রাতে আপনি একজন অসহায় মানুষ ছিলেন, তাই এসেছি। এখন সাবধানে বাসায় ফিরে যান, আর কখনো একা এভাবে রাস্তায় বের হবেন না। কথাটা বলে নিলয় ঘুরে দাঁড়িয়ে মোটরসাইকেলের দিকে যেতে থাকে, কিন্তু শ্রাবণী পেছন থেকে ডেকে ওঠে তাকে। তার কণ্ঠে এক অদ্ভুত আগ্রহ যা সে নিজেও ঠিক বুঝতে পারছে না। দাঁড়ান, আমি অন্তত আপনার নামটা জানতে চাই বা মুখটা একবার দেখতে চাই। আপনি আমাকে বাঁচালেন, অথচ আমি আপনাকে চিনতেও পারলাম না। এটা কেমন যেন অন্যায় মনে হচ্ছে। শ্রাবণীর কথায় নিলয় থমকে দাঁড়ায় কিছুক্ষণের জন্য। তার হৃদয়ে জাগে এক অদ্ভুত দ্বন্দ্ব, কিন্তু নিজেকে সামলে নিয়ে সে মৃদু রহস্যময় গলায় জবাব দেয়। কিছু পরিচয় অন্ধকারেই থাকা ভালো, না হলে আলোর ক্ষতি হয়ে যায়। আপনি শুধু জেনে রাখুন, এই শহরে যতদিন অন্যায় থাকবে ততদিন কোনো না কোনো ছায়া আপনাদের পাশে থাকবে। ভালো থাকুন। কথাটা বলে নিলয় মোটরসাইকেল স্টার্ট দিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। শ্রাবণী অনেকক্ষণ সেই দিকে তাকিয়ে বসে থাকে। তার মনে তখন জন্ম নিচ্ছে এক অচেনা অনুভূতি। কৃতজ্ঞতার সাথে মিশে যাচ্ছে গভীর কৌতূহল আর এক অজানা টান। বাসায় ফিরে সেই রাতেই সে তার মায়ের কাছে ঘটনাটা খুলে বলে। তার মা লামিয়া চৌধুরী নন, বরং শ্রাবণীর নিজের মা উদ্বিগ্ন গলায় তাকে সাবধান করেন। মারে, তুই তো জানিস তোর বাবার ব্যবসার সাথে অনেক বিপজ্জনক লোক লেগে আছে। এবার থেকে আরো সাবধান হতে হবে তোকে। আর এই রাজকুমার নামের লোকটাকে, সেটা নিয়ে বেশি মাথা ঘামাস না। এসব জায়গাতে মানুষদের কাছাকাছি না যাওয়াই ভালো। মায়ের কথায় শ্রাবণী মাথা নাড়ে, কিন্তু মনে মনে সিদ্ধান্ত নেয় সে এই রহস্যময় মানুষটার পরিচয় খুঁজে বের করবেই। পরদিন ক্যাম্পাসে গিয়ে সে অন্যরকম এক দৃষ্টিতে তাকাতে থাকে চারপাশের প্রতিটা ছেলের দিকে, যেন খুঁজছে সে অচেনা রক্ষাকর্তার ছায়া। ঠিক তখনই করিডোরে তার সামনে পড়ে যায় নিলয়, যে যথারীতি মাথা নিচু করে হেঁটে যাচ্ছিল ক্লাসের দিকে। শ্রাবণী হঠাৎ তাকে ডেকে থামায়। তার কণ্ঠে আজ নেই আগের সেই রুক্ষতা। এই যে দাঁড়াও একটু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। রাগ করো না প্লিজ। তুমি কি কালকে রাতে বাসায় ছিলে? মানে তোমার হাতে পায়ে কোনো কাটা ছেঁড়া বা আঘাতের চিহ্ন আছে কিনা দেখতে চাইছিলাম। শ্রাবণীর এই অদ্ভুত প্রশ্নে নিলয় কিছুটা চমকে যায় ভেতরে ভেতরে, কিন্তু বাইরে সেই একই নির্লিপ্ত ভাব বজায় রাখে। সে সতর্ক গলায় জবাব দেয়। তার মনে তখন উদ্বেগ জাগে ধরা পড়ে যাওয়ার। আপু, আপনার শরীর ঠিক আছে তো? এমন অদ্ভুত প্রশ্ন কেন করছেন হঠাৎ? আমি তো সাধারণ একটা ছাত্র, রাতে বাসায় থাকি, পড়াশোনা করি। কোনো কাটাছেঁড়া থাকার তো প্রশ্নই আসে না। নিলয়ের এই সাদামাটা জবাবে শ্রাবণী কিছুটা হতাশ হয়। তার সন্দেহ দূর হয় না পুরোপুরি, তবুও আপাতত সে চুপ করে যায়। মনে মনে ভাবতে থাকে হয়তো তার কল্পনায় বেড়ে গেছে অতিরিক্ত, কিন্তু গল্পের গভীরে এই ছোট্ট সন্দেহের বীজ থেকে একদিন জন্ম নেবে এক বিশাল সত্যের প্রকাশ, যা বদলে দেবে দুজনের জীবনের গতিপথ চিরদিনের জন্য। এদিকে শহরের এক নির্জন বারে বসে আছে রাফি। তার সামনে টেবিলে রাখা একটা মোটা খাম ভর্তি টাকা। তার মুখোমুখি বসে আছে রিনা খান, তার ঠোঁটে সেই পরিচিত ধূর্ত হাসি। রাফিনের চোখে মুখে স্পষ্ট এক অন্তর্দ্বন্দ্ব, লোভে আর অপরাধ বোধের মাঝে দুলছে সে। রাফিন, আমরা জানি তুমি নিলয়ের দলের সবচেয়ে কাছের একজন। শুধু আমাদের বলো রাজকুমার আসলে কে, ওর গোপন ঘাঁটি কোথায়, আর এই টাকা তোমার। এরপরেও প্রতি মাসে তুমি এমন টাকা পাবে, সারা জীবন আর কোনো অভাব থাকবে না তোমার।
রিনা খানের প্রস্তাবে রাফিন প্রথমে দ্বিধায় মাথা নাড়ে। তার কণ্ঠে তখনও কিছুটা দ্বিধা লক্ষ্য করা যায়। আপা, নিলয় আমার ভাইয়ের মতো, ও আমাকে অনেক বিপদ থেকে বাঁচিয়েছে। ওর বিরুদ্ধে গিয়ে বেইমানি করতে আমার বুক কাঁপছে। আমি কি সত্যি এটা করতে পারবো? রাফিনের দ্বিধায় রিনা খান ধূর্ত হাসি হেসে টেবিলের ওপর আরো কয়েকটা টাকার বান্ডিল রেখে দেয়। তার কণ্ঠে মিহির প্রলোভনের সুর। ভাই ভাই করে তো সারা জীবন গরিব থেকে যাবে তুমি রাফিন। তোমার পরিবারের কথা একবার ভাবো। তোমার ছোট বোনের চিকিৎসার জন্য যে টাকা লাগবে সেটা নিলয় কখনো দিতে পারবে না, কিন্তু আমরা পারবো। শুধু একটা ঠিকানা বলো, ব্যাস। বোনের চিকিৎসার কথা শুনে রাফিনের চোখে পানি চলে আসে। তার মনে দীর্ঘদিনের অসহায়ত্ব আর লোভ একসাথে জেগে ওঠে। শেষ পর্যন্ত সে কাপা গলায় আত্মসমর্পণ করে ফেলে নিজের বিবেকের কাছে। ঠিক আছে, আপনাদের কথাই রইল। শহরের বাইরে পুরোনো গুদাম এলাকা একটি পরিত্যক্ত টিন স্টেটের ভিতর ওদের ওটি। আজ রাতেই সবাই ওখানে থাকবে। একটা বড় পরিকল্পনা বসবে বলে শুনেছি, কিন্তু দয়া করে নিলয়কে মেরে ফেলবেন না। শুধু ধরে নিয়ে যান, এতটুকুই চাই আমি। রিনা খান রাফিনের কথায় মাথা নেড়ে সম্মতি জানালেও তার চোখে ফুটে ওঠে এক নিষ্ঠুর মিথ্যা প্রতিশ্রুতির ছায়া, যা রাফিন বুঝতে পারে না। রাতের বেলা ঠিক যখন নিলয়, মনির, আকাশ আর ফাইজ চাচা গুদামে বসে পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা করছিল, তখনই বাইরে থেকে ভেসে আসে ভারী বুটের শব্দ, অসংখ্য মানুষের পায়ের আওয়াজ। ফাইজ চাচা চমকে উঠে সতর্ক করেন সবাইকে। নিলয়, এই শব্দ শুনে মনে হচ্ছে আমরা ঘেরাও হয়ে গেছি। কিভাবে ওরা এই জায়গার খোঁজ পেল? এই ঠিকানা তো শুধু আমরা কয়েকজনই জানতাম। ফাইজ চাচার কথায় নিলয়ের মুখ কঠিন হয়ে যায়। দ্রুত সে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকে দেখে গুদাম ঘিরে ফেলেছে অন্তত 25-30 জন সশস্ত্র লোক, নেতৃত্বে স্বয়ং ইমরান শিকদার আর সুজন তালুকদার। নিলয় দ্রুত সবাইকে নির্দেশ দেয়, তার কণ্ঠে যুদ্ধের প্রস্তুতির দৃঢ়তা। সময় নেই বাবার। চাচা, আপনি আকাশের সাথে পেছনের গোপন সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে যান। মনির, তুই সিস্টেম মুছে ফেলে আমার সাথে থাক। যা হবে সামনাসামনি মোকাবেলা করব। বিশ্বাসঘাতকটা কে তা পরে খুঁজে বের করব। আগে বাঁচতে হবে আমাদের। ঠিক তখনই গোদামের প্রধান দরজা ভেঙে হুড়মুড় করে ঢুকে পড়ে ইমরান শিকদারের বাহিনী। সামনে দাঁড়িয়ে থাকেন স্বয়ং ইমরান শিকদার। তার চোখে মুখে 12 বছরের জমানো প্রতিহিংসার আগুন। তিনি হুঙ্কার দিয়ে বলে ওঠেন, অবশেষে পেয়ে গেলাম তোকে, জাহাঙ্গীর চৌধুরীর ছেলে। তোর বাবাকে যেভাবে শেষ করেছিলাম ঠিক সেভাবেই আজ তোকেও শেষ করব। তোর কোনো বিশ্বাসী বন্ধু তোকে বাঁচাতে পারবে না আজ, কারণ তোরে একজন বন্ধু আমাদের এই ঠিকানায় দিয়েছে। এই কথা শুনে নিলয়ের বুক ধক করে ওঠে। তার মাথায় বজ্রপাতের মতো ভেসে ওঠে রাফিনের মুখ। কিন্তু এই মুহূর্তে আবেগের সময় নেই। সে ঠান্ডা মাথায় জবাব দেয় ইমরান শিকদারকে, তার কণ্ঠে অবিচল সাহস। বিশ্বাসঘাতক থাকবে ইমরান শিকদার, কারণ তোমার মতো মানুষ সবসময় লোভ দিয়ে মানুষ কেনে। কিন্তু মনে রেখো, একটা বিশ্বাসঘাতক আমার পুরো শক্তি কেড়ে নিতে পারবে না। আজকে হয়তো তুমি সংখ্যায় বেশি, কিন্তু ন্যায় শক্তি আমার সাথে আছে। কথা শেষ হতেই শুরু হয়ে যায় ভয়ঙ্কর গোলাগুলি। মনির কম্পিউটার সিস্টেম নষ্ট করতে করতেই এক গুন্ডার গুলিতে কাঁধে আহত হয়, তবুও সাহস হারায় না। ব্যথা সহ্য করে সে চিৎকার করে নিলয়কে সতর্ক করে। নিলয়, পেছনে সাবধান, ওরা তোকে ঘিরে ফেলছে। আমি সিস্টেম মুছে ফেলেছি, এখন শুধু বাঁচার পালা। চল, দ্রুত পালা এখান থেকে। নিলয় দ্রুত মনিরকে টেনে নিয়ে গুদামের পেছনের দিকে ছুটতে থাকে। পথে যে কয়েকজন গুন্ডার সামনে পড়ে তাদের একে একে ঘায়েল করতে থাকে সে অসাধারণ দক্ষতায়। কিন্তু সংখ্যায় অনেক বেশি হওয়ায় পরিস্থিতি ক্রমশ কঠিন হয়ে উঠতে থাকে। ঠিক তখনই আকাশ ফিরে আসে সুড়ঙ্গের মুখ থেকে। হাতে অস্ত্র তুলে গুলি চালাতে চালাতে চিৎকার করে বলে ওঠে, নিলয়, চাচাকে নিরাপদে বের করে দিয়ে এসেছি আমি। এবার তোদের সাহায্য করতে ফিরে এসেছি। এই কুত্তার বাচ্চাদের আজকে একটাও বাঁচতে দেব না। চল ভাই, একসাথে লড়ি। আকাশের আগমনে নিলয় আর মনির নতুন করে শক্তি পায়। তিনজন মিলে একসাথে লড়াই চালিয়ে যায় প্রচন্ড বেগে। এদিকে সুজন তালুকদার দূর থেকে সব দেখে ইমরান শিকদারকে সতর্ক করে দেয়। তার কণ্ঠে উদ্বেগের ছাপ স্পষ্ট। স্যার, এই ছেলে তো একাই 10 জনের সমান লড়ছে, সাথের 2জনও কম যায় না।
আমাদের অর্ধেকের বেশি লোক ইতিমধ্যে মাটিতে পড়ে গেছে। যদি এইভাবে চলতে থাকে তাহলে আজ আমরা হেরে যাব স্যার। সুজন তালুকদারের কথায় ইমরান শিকদার রাগে ফুঁসে ওঠেন। তিনি নিজে অস্ত্র হাতে তুলে এগিয়ে যান নিলয়ের দিকে, তার কণ্ঠে হিংস্র প্রতিজ্ঞা। তাহলে আজ আমি নিজেই শেষ করব ওকে। 12 বছর ধরে যে কাজটা করতে পারিনি, আজ সেটা নিজের হাতে সম্পূর্ণ করব। জাহাঙ্গীর চৌধুরীর ছেলে, আজ তোর শেষ দিন। ইমরান শিকদার আর নিলয় মুখোমুখি দাঁড়িয়ে যায়। তাদের মধ্যে শুরু হয় এক তীব্র ব্যক্তিগত লড়াই, যেখানে মিশে আছে 12 বছরের প্রতিহিংসা আর অপরাধবোধ। নিলয়ের প্রতিটা আঘাতে ফুটে ওঠে তার হারানো বাবা মায়ের প্রতি ভালোবাসা, আর ইমরান শিকদারের প্রতিটা পাল্টা আঘাতে ফুটে ওঠে ক্ষমতা হারানোর ভয়। শেষ পর্যন্ত নিলয় এক প্রচণ্ড আঘাতে ইমরান শিকদারকে মাটিতে ফেলে দেয়, তার গলায় ছুরি ঠেকিয়ে ধরে গর্জে ওঠে। আজ তোকে মেরেই ফেলা উচিত, কিন্তু এত সহজে মরে গেলে তো তুই তোর পাপের প্রকৃতির শাস্তি পাবি না। তোকে বাঁচিয়ে রাখবো যাতে নিজে চোখে দেখতে পাস কিভাবে তোর গড়ার সাম্রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে একে একে। কিন্তু ঠিক তখনই দূর থেকে সুজন তালুকদারের বাকি লোকজন আবারও সংগঠিত হয়ে ছুটে আসতে থাকে। বাধ্য হয়ে নিলয় ইমরান শিকদারকে ছেড়ে দিয়ে আকাশ আর মনিরকে নিয়ে পিছু হাঁটে। অন্ধকারে মিলিয়ে যায়। রক্তাক্ত ক্লান্ত শরীরে গুদাম থেকে দূরে এক নিরাপদ জায়গায় পৌঁছে তিনজন হাঁপাতে থাকে। তখনই আকাশ ক্ষোভে ফেটে পড়ে। নিলয়, এই বিশ্বাসঘাতক কে হতে পারে বলতো? আমাদের দলে তো হাতে গোনা কয়েকজনই জানতো এই ঠিকানা। রাফিন আজ কোথায় ছিল? ও তো আসার কথা ছিল আমাদের সাথে, কিন্তু আজ দেখা করেনি কেন? আকাশের প্রশ্নে নিলয়ের মুখ পাথরের মতো কঠিন হয়ে যায়। তার হৃদয়ের বিশ্বাসঘাতকতার ব্যথা আর ক্রোধ একসাথে জ্বলে ওঠে। সে ভারী দুঃখী গলায় উত্তর দেয়, হ্যাঁ আকাশ, আমারও তাই মনে হচ্ছে। রাফিন আমার নিজের হাতে করা ভাইয়ের মতো একটা ছেলে। আজ আমাদের বিক্রি করে দিয়েছে কিছু টাকার বিনিময়ে, কিন্তু এখন তার বিচার করার সময় না। আগে নিজেদের সামলে নিতে হবে, তারপর দেখা যাবে বিশ্বাসঘাতকতার শাস্তি কি হয়। রাতের আকাশে তখন মেঘ জমেছে ভারী, যেন প্রকৃতিও বুঝতে পারছে আসন্ন ঝড়ের আভাস। শহরের এক কোণে একলা বসে থাকা রাফিনের মনেও তখন জমেছে অনুশোচনার মেঘ। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার ফেলে আসা পথ আর ফেরার নয়। আক্রমণের পরদিন ক্যাম্পাসে নিলয় ক্লাসে আসে শরীরের কয়েকটা লুকানো ব্যান্ডেজ নিয়ে। তার চলাফেরায় স্পষ্ট এক অস্বাভাবিক দুর্বলতা। শ্রাবণী দূর থেকে লক্ষ্য করে বিষয়টা। তার মনে জেগে ওঠে সেই পুরনো সন্দেহ আবার। ক্লাস শেষে সে নিলয়কে একা পেয়ে এগিয়ে যায়, তার কণ্ঠে আজ কৌতূহল প্রবল। নিলয়, তোমাকে আজ হাঁটতে দেখে মনে হচ্ছে কোথাও লেগেছে খুব। কি হয়েছে সত্যি করে বলো তো? আর তোমার হাতের এই কাটা দাগটা কিসের? এটা তো নতুন মনে হচ্ছে। শ্রাবণীর প্রশ্নে নিলয় ঘাবড়ে গিয়েও নিজেকে সামলে নেয়। দ্রুত একটা মিথ্যা অজুহাত দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে সে। আপু, কালকে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম, তাই একটু ব্যথা পেয়েছি। কিছু না, চিন্তা করার মতো কিছু হয়নি। আপনি বরং ক্লাসে যান, দেরি হয়ে যাচ্ছে আপনার। নিলয়ের এই অজুহাত শ্রাবণীর মনে বিশ্বাস জাগায় না, বরং তার সন্দেহ আরও গভীর হয়। এই রাতে সে নিজে থেকেই সিদ্ধান্ত নেয় নিলয়কে অনুসরণ করার। ক্যাম্পাস থেকে বেরিয়ে নিলয় যখন শহরের বাইরের রাস্তা ধরে হাঁটতে শুরু করে, তখন শ্রাবণী গাড়ি নিয়ে দূর থেকে পিছু নেয় তার। রাস্তা শেষ প্রান্তে এক পরিত্যক্ত জায়গায় পৌঁছে নিলয় হঠাৎ থেমে যায়। তারপর দ্রুত পোশাক বদলে নেয় একটা লুকানো ব্যাগ থেকে বের করা কালো পোশাকে। শ্রাবণী গাড়ির ভেতরে বসে শুদ্ধ বিস্ময়ে হতবাক হয়ে দেখতে থাকে দৃশ্যটা। তার মুখ থেকে অজান্তে বেরিয়ে আসে এক ফিসফিসানি। এ কি দেখছি আমি? নিলয় তাহলে সেই রাজকুমার? এত সহজ সাধারণ একটা ছেলে যাকে আমি নিজ হাতে মেরেছি, অপমান করেছি বারবার, সেই আমাকে সেদিন বাঁচিয়েছিল। বিশ্বাস করতে পারছি না আমি এটা। শ্রাবণী তার নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে গাড়ি থেকে নেমে সাবধানে এগিয়ে যায় আরো কাছে। লুকিয়ে থাকে একটা গাছের আড়ালে। ঠিক তখনই সেখানে এসে পৌঁছায় ফাইজ চাচা। তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। তিনি নিলয়কে দেখে উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করেন, নিলয়, শরীরের অবস্থা এখনো ঠিক হয়নি, আজ রাতে আবার বের হচ্ছ কেন? একটু বিশ্রাম নাও বাবা, শরীর ভালো না রাখলে তো লড়াই চালিয়ে যেতে পারবে না।
ফাইজ চাচার কথায় নিলয় ধীর গলায় জবাব দেয়। তার কণ্ঠে স্পষ্ট এক অদম্য জেদ, যা শুনে শ্রাবণী আড়াল থেকে আরো অবাক হয়ে যায়। চাচা, রাফিনের বিশ্বাসঘাতকতার পর ইমরান শিকদার আরো বেপরোয়া হয়ে উঠবে। এখন বিশ্রাম নেওয়ার সময় নেই। আজ রাতে আমাদের এমপি কাদের আর ফারুক মন্ত্রীর গোপন মিটিংয়ের জায়গাটা খুঁজে বের করতে হবে। ওই দুজনকে ফাঁসাতে না পারলে ইমরান শিকদার আইনের বাইরেই থেকে যাবে। এই কথোপকথন শুনে শ্রাবণের মনে জেগে ওঠে এক নতুন উপলব্ধি। এই ছেলেটা শুধু প্রতিহিংসা পরায়ণ কোনো অপরাধী না, বরং এক গভীর উদ্দেশ্য নিয়ে লড়ছে সে। আবেগের বশে শ্রাবণী নিজের আড়াল ভুলে এগিয়ে যায়। তার পায়ের শব্দে চমকে ওঠে নিলয় আর ফাইজ চাচা দুজনেই। নিলয় দ্রুত ঘুরে দাঁড়িয়ে অস্ত্র বের করতে যায়, কিন্তু শ্রাবণীকে দেখে চমকে যায় সম্পূর্ণভাবে। শ্রাবণী আপু, আপনি এখানে কিভাবে? আপনি কি সব দেখে ফেলেছেন? নিলয়ের প্রশ্নে শ্রাবণী কাপা গলায় চোখে পানি নিয়ে জবাব দেয়। তার কণ্ঠে মিশে আছে অপরাধবোধ আর বিস্ময়। হ্যাঁ নিলয়, সব দেখে ফেলেছি আমি। তুমি এত বড় একটা সত্যি লুকিয়ে রেখেছিলে, অথচ আমি তোমাকে কত অপমান করেছি, মেরেছি, তোমার সাথে এত খারাপ ব্যবহার করেছি। আজ নিজেকে খুব ছোট মনে হচ্ছে আমার। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। শ্রাবণীর এই আকস্মিক অনুশোচনায় নিলয় কিছুক্ষণ চুপ করে থাকে। তার মনে তখন দ্বন্দ্ব। একদিকে তার পরিচয় ফাঁস হয়ে যাওয়ার বিপদ, অন্যদিকে এই মেয়েটার প্রতি এক অচেনা অনুভূতি। সে শান্ত অথচ কঠোর গলায় জবাব দেয়। শ্রাবণী আপু, অতীতের কথা ভুলে যান, কিন্তু এখন যেহেতু আপনি সত্যটা জেনেই গেছেন, আপনাকে বুঝতে হবে এটা কতটা বিপজ্জনক। এই সত্যিটা যদি কোনোভাবে ইমরান শিকদারের কানে যায়, তাহলে আপনার জীবনও বিপদে পড়বে। দয়া করে এই কথা কাউকে বলবেন না, প্লিজ। নিলয়ের অনুরোধে শ্রাবণী ধীরভাবে মাথা নাড়ে। তার চোখে তখন ফুটে ওঠে এক নতুন সংকল্প, যা এতদিনের অহংকারী শ্রাবণীর থেকে সম্পূর্ণ ভিন্ন। আমি কাউকে বলবো না, কথা দিচ্ছি। বরং আমি চাই তোমাকে সাহায্য করতে। তোমার এই লড়াইয়ে আমিও কিছু করতে চাই। তুমি আমাকে বিশ্বাস করতে পারো নিলয়। আমি জানি আমি আগে অনেক ভুল করেছি, কিন্তু এখন আমি সত্যিই বুঝেছি তুমি কতটা মহৎ একটা কাজ করেছো। শ্রাবণীর এই কথায় ফায়েজ চাচা কিছুটা উদ্বিগ্ন হয়ে ওঠেন। তিনি সতর্ক গলায় নিলয়কে মনে করিয়ে দেন বিপদের কথা। নিলয়, একজন বাইরের মানুষকে এভাবে সবকিছু জানিয়ে দেওয়া কি ঠিক হবে? রাফিনের বিশ্বাসঘাতকতার পর তো আমাদের আরও সতর্ক থাকা উচিত ছিল। এখন আবার নতুন কাউকে বিশ্বাস করা কতটা নিরাপদ বুঝতে পারছি না আমি। ফায়েজ চাচার আশঙ্কায় নিলয় একটু ভেবে নেয়, তারপর শ্রাবণীর দিকে তাকিয়ে গম্ভীর গলায় শর্ত জুড়ে দেয়। চাচা ঠিকই বলেছেন, বিশ্বাস এখন সহজে করা যায় না। শ্রাবণী আপু, যদি সত্যি সাহায্য করতে চান, তাহলে আপাতত শুধু চোখ কান খোলা রাখুন। আপনার বাবার ব্যবসায়িক মহলে যদি ইমরান শিকদার বা এমপি কাদেরের কোনো তথ্য পান, আমাকে জানাবেন, কিন্তু নিজে কোনো ঝুঁকি নেবেন না, এই কথা দিতে হবে আমাকে। শ্রাবণী মাথা নেড়ে সম্মতি জানায়। তার মনে তখন এক নতুন অনুভূতির জন্ম হচ্ছে ধীরে ধীরে। শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর গভীর এক আকর্ষণ, যা সে নিজেও এখনো পুরোপুরি বুঝে উঠতে পারছে না। তবে নিলয়ের মনে তখনও প্রাধান্য পাচ্ছে শুধু প্রতিশোধের চিন্তা। বাবা মায়ের হত্যার প্রতিশোধ আর শহরকে বাঁচানোর দায়িত্ব, ভালোবাসার মতো কোমল অনুভূতির জন্য তার হৃদয়ে যেন জায়গায় নেই এই মুহূর্তে। সেই রাতেই বাসায় ফিরে শ্রাবণী আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মনের সাথে কথা বলে। তার ঠোঁটে এক লাজুক হাসি ফুটে ওঠে অজান্তেই। আমি কি সত্যি ওকে ভালোবেসে ফেলেছি? এই কয়েক মাস আগেও যাকে আমি মারতাম, অপমান করতাম, আজ তার কথা ভাবতে গিয়ে আমার বুকের ভেতর কেমন যেন করছে। কিন্তু ও তো আমাকে সেভাবে দেখে না, শুধু একজন সাধারণ পরিচিত হিসাবে দেখে। কি করব আমি এখন? শহরের অন্য প্রান্তে ইমরান শিকদারের বাংলোয় বসে আছেন তিনি নিজেও। তার মুখে গতরাতে যুদ্ধের ক্ষত এখনো টাটকা। পাশে দাঁড়িয়ে থাকা রিনা খান তাকে সতর্ক গলায় জানায় নতুন এক পরিকল্পনার কথা। স্যার রাফিন আমাদেরকে বলেছে নিলয়ের দলের প্রায় সব খবরই। এবার আমাদের উচিত সরাসরি আক্রমণ না করে ওর কাছের মানুষদের ব্যবহার করে ফাঁদ পাতা। শুনেছি ক্যাম্পাসে এক মেয়ে আছে, শ্রাবণী নাম, যার সাথে নিলয়ের কিছুটা সম্পর্ক তৈরি হচ্ছে। ওকে ব্যবহার করা যেতে পারে।
রিনা খানের এই পরিকল্পনা শুনে ইমরান শিকদারের ঠোঁটে ফুটে ওঠে এক হিংস্র ধূর্ত হাসি, তার চোখে জ্বলে ওঠে নতুন এক ষড়যন্ত্রের আলো। চমৎকার পরিকল্পনা রিনা। শত্রুকে সরাসরি আঘাত করে যদি না পারি, তাহলে তার দুর্বলতা দিয়েই তাকে আঘাত করব। এই মেয়েটার উপরে নজর রাখো, প্রয়োজনে তাকে ব্যবহার করে নিলয়কে আমাদের ফাঁদে ফেলা হবে। এবার দেখি জাহাঙ্গীর চৌধুরীর ছেলে কতদিন বাঁচতে পারে। শহরের বুকে তখন নতুন এক ষড়যন্ত্রের জাল বোনা শুরু হয়ে গেছে, যার কেন্দ্রে অজান্তেই জড়িয়ে পড়ে শ্রাবণী। আর যে ভালোবাসা তার মনে সবে মাত্র জন্ম নিতে শুরু করেছিল, তা এখন হয়ে দাঁড়াতে চলেছে সবচেয়ে বড় বিপদের কারণ। কয়েকদিন পর ক্যাম্পাসে বাগানে বসেছিল শ্রাবণী একা। তার হাতে একটা বই থাকলেও মন পড়েছিল অন্য কোথাও। ঠিক তখনই নিলয় সেখানে দিয়ে হেঁটে যাচ্ছিল। শ্রাবণী তাকে দেখে ডেকে থামায়, তার কণ্ঠে আজ এক অন্যরকম কম্পন। নিলয়, একটু বসবে আমার সাথে? তোমার সাথে একটা কথা বলতে চাই, অনেকদিন ধরে মনে জমিয়ে রেখেছি। শ্রাবণীর অনুরোধে নিলয় কিছুটা দ্বিধা নিয়ে তার পাশে বসে, তার চোখে মুখে সতর্কতার ছাপ। কারণ প্রকাশ্যে এভাবে কথা বলা তার জন্য বিপজ্জনক হতে পারে। বলুন আপু, কি বলতে চান? তবে বেশি সময় নেই আমার হাতে, একটু তাড়াতাড়ি বললে ভালো হয়। নিলয়ের এই তাড়াহুড়োর শ্রাবণী কিছুটা আহত হলে ও নিজেকে সামলে নিয়ে সাহস করে বলে ফেলে তার মনের কথা। তার গলা কাঁপছিল তখন। নিলয়, আমি জানি না কিভাবে বলবো এটা, কিন্তু আর চেপে রাখতে পারছি না। সেই রাতের পর থেকে তোমার প্রতি আমার মনে একটা অন্যরকম অনুভূতি জন্ম নিয়েছে। আমি মনে হয় তোমাকে ভালোবেসে ফেলেছি নিলয়। বিশ্বাস করো, এটা কোনো মজা না, আমার হৃদয় থেকে বলছি। শ্রাবণীর এই আকস্মিক ভালোবাসার স্বীকারোক্তিতে নিলয় স্তব্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য। তার মনে জেগে ওঠে জটিল এক দ্বন্দ্ব। কিন্তু বাবা মায়ের হত্যার প্রতিশোধের বোঝা আর নিজের বিপজ্জনক জীবনের কথা ভেবে সে কঠোর হয়ে জবাব দেয়। শ্রাবণী আপু, আমি জানি আপনার অনুভূতি সত্যি, কিন্তু আমার জীবনে এখন ভালোবাসার কোনো জায়গা নেই। যতদিন ইমরান শিকদার বেঁচে আছে, ততদিন আমি কারোর সাথে জড়াতে পারবো না। কারণ আমার আশেপাশে থাকা মানুষগুলোই সবচেয়ে বেশি বিপদে পড়ে। আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক আমার কারণে। নিলয়ের এই প্রত্যাখ্যানে শ্রাবণীর চোখে পানি চলে আসে। তবু সে নিজেকে সামলে নিয়ে কষ্ট চেপে জবাব দেয়, তার কণ্ঠে হতাশা আর জেদ একসাথে। ঠিক আছে নিলয়, তুমি যদি প্রস্তুত না থাকো আমি জোর করব না, কিন্তু জেনে রাখো আমি অপেক্ষা করব তোমার এই লড়াই শেষ হওয়া পর্যন্ত। আমি অপেক্ষা করব, কারণ আমি বিশ্বাস করি তুমি একদিন জিতবেই। এই কথোপকথনের ঠিক পরদিন সন্ধ্যায় শ্রাবণী কলেজ থেকে বাসায় ফেরার পথে হঠাৎ অপরাহ্ন হয় ইমরান শিকদারের লোকদের হাতে। তাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় শহরের বাইরের এক পরিত্যক্ত কারখানায়। জ্ঞান ফিরতেই শ্রাবণী নিজেকে চেয়ারে বাঁধা অবস্থায় আবিষ্কার করে সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং ইমরান শিকদার, তার ঠোঁটে নিষ্ঠুর হাসি। জেগে উঠেছো দেখছি মিস শ্রাবণী, ভয় পেও না, তোমাকে কিছু হবে না। যদি তোমার প্রিয় রাজকুমার আমার কথা মতো চলে, আজ রাতের মধ্যে যদি সে নিজে এসে আমার সামনে আত্মসমর্পণ না করে, তাহলে তোমাকে দিয়েই শুরু করব আমার প্রতিশোধের নতুন অধ্যায়। ইমরান শিকদারের এই হুমকিতে শ্রাবণী ভয় পেলেও সাহস হারায় না। ধীর কণ্ঠে জবাব দেয় সে, তার চোখে জ্বলে ওঠে অদম্য সাহস। তুমি যতই হুমকি দাও নিলয়, কখনো তোমার মতো একটা কাপুরুষের কথাই নিজেকে বিসর্জন দেবে না, বরং তুমি নিজেই আজ শেষ হয়ে যাবে তার হাতে। এটা আমি নিশ্চিত জানি। তুমি একজন খুনি, একদিন তোমার পাপের হিসাব চুকাতেই হবে তোমাকে। শ্রাবণীর সাহসী কথায় ইমরান শিকদার রেগে গিয়ে তার গালে সজোরে থাপ্পড় বসিয়ে দিতে যান। ঠিক তখনই তার ফোনে একটা বার্তা আসে। বার্তাটা পড়ে তার মুখে ফুটে ওঠে বিজয়ের হাসি। তিনি রিনা খানের দিকে তাকিয়ে বলেন, রিনা, আমাদের ফাঁদ কাজ করেছে। নিলয় বার্তা পাঠিয়েছে, ও একাই আসবে এই কারখানায় শ্রাবণীকে বাঁচাতে। এবার সব প্রস্তুতি নাও, আজ রাতেই এই যুদ্ধের শেষ হবে চিরদিনের জন্য। মধ্যরাতে কারখানার সামনে এসে দাঁড়ায় নিলয়। তার সাথে আছে মনির আর আকাশ। দুজনেই শরীরে যুদ্ধের প্রস্তুতি, ধীরতা। নিলয় তাদের দিকে তাকিয়ে শেষবারের মতো নির্দেশ দেয়,
তার কণ্ঠে জীবনের সবচেয়ে বড় লড়াইয়ের প্রস্তুতি। মনির, আকাশ, আজ রাতে হয়তো আমাদের জীবনের সবচেয়ে কঠিন লড়াই হতে চলেছে। ইমরান শিকদারের পুরো বাহিনী এখানে জড়ো হয়েছে, কিন্তু আমাদের পিছু হটার কোনো জায়গা নেই। শ্রাবণী আপুকে বাঁচাতেই হবে। আজ রাতে ইমরান শিকদারের সামনে যে শেষ দেখে ছাড়বো আমরা। মনির নিলয়ের কথায় ধীর গলায় সমর্থন জানায়, তার চোখে মুখে তখনও কয়েকদিন আগের আঘাতের চিহ্ন, কিন্তু সাহসে এতটুকু কমতি নেই। নিলয়, তুই যা বলবি তাই করব। আমরা তোর জন্য জীবনও দিতে প্রস্তুত, কারণ তুই শুধু আমার বস না, আমাদের পরিবার। আজ রাতে ওই শয়তানটাকে শেষ না করা পর্যন্ত আমরা থামবো না। আকাশও ধীর প্রতিজ্ঞা নিয়ে সায় দেয় মনিরের কথায়। তার হাতে তখন শক্ত করে ধরা অস্ত্র, চোখে জ্বলছে প্রতিহিংসার আগুন। আমার বোনের জীবন যে নষ্ট করেছিল, আজ তার শেষ দিন। চল ভাই, আর দেরি না করে ভিতরে ঢুকি। শ্রাবণী আপু একা ওই সতীনদের মাঝে আছে, প্রতিটা মুহূর্ত ওর জন্য বিপজ্জনক। তিনজন একসাথে কারখানার ভেতরে প্রবেশ করে। ঠিক তখনই চারদিক থেকে জ্বলে ওঠে আলো। দেখা যায় অন্তত 40 জন সশস্ত্র লোক তাদের ঘিরে দাঁড়িয়ে আছে। সামনে দাঁড়িয়ে আছেন ইমরান শিকদার নিজে, পাশে সুজন তালুকদার আর রিনা খান। শ্রাবণীকে তখনও চেয়ারে বাঁধা অবস্থায় দেখা যায়। তার চোখে ভয়ের সাথে মিশে আছে নিলয়কে দেখার স্বস্তি। অবশেষে এলে তুমি রাজকুমার। আজ তোমার এই বীরত্বের শেষ দেখব আমি। চারদিকে আমার 40 জন লোক, আর তোমার সাথে মাত্র 2 জন। বলো, আজ কিভাবে বাঁচবে তুমি এই ফাঁদ থেকে? ইমরান শিকদারের এই চ্যালেঞ্জে নিলয় এতটুকু ভয় না পেয়ে বরং শান্ত ঠান্ডা হাসি হাসে। তার কণ্ঠে অবিচল আত্মবিশ্বাস প্রকাশ পায়। ইমরান শিকদার, সংখ্যা দিয়ে যুদ্ধ জেতা যায় না, সাহস আর সত্যের শক্তি দিয়ে জেতা যায়। তুমি 12 বছর ধরে যে পাপ করে এসেছো, আজ তার হিসাব চোকানোর সময় হয়েছে। শ্রাবণী আপুকে ছেড়ে দাও, তারপর আমার সাথে একা লড়ো, যদি সত্যি তোমার সাহস থেকে থাকে। নিলয়ের এই চ্যালেঞ্জে ইমরান শিকদার প্রথমে হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও তার চোখে ফুটে ওঠে সামান্য অনিশ্চয়তা। তিনি তার লোকদের ইশারা করেন আক্রমণের জন্য, আর মুহূর্তেই কারখানা কেঁপে ওঠে বন্দুকযুদ্ধের প্রচণ্ড শব্দে। এই ভয়ঙ্কর যুদ্ধ শুরু হওয়ার মধ্য দিয়েই শেষ হয় আজকে রাতের প্রথম অধ্যায়। আর অপেক্ষা করতে থাকে সবচেয়ে বড় লড়াই, যেখানে চূড়ান্তভাবে নির্ধারিত হবে ভালোবাসা, প্রতিহিংসা আর সত্যের ভবিষ্যৎ। কারখানার ভেতরে তখন চলছে ভয়ঙ্কর যুদ্ধ। বুলেটের শব্দে কেঁপে উঠেছে চারদিক। নিলয়, মনির আর আকাশ পিঠে পিঠ লাগিয়ে লড়ছে 40 জনের বিরুদ্ধে। প্রতিটা মুহূর্তে এক একজন করে গুন্ডা লুটিয়ে পড়ছে মাটিতে। মনির একটা কন্টেনারের আড়াল থেকে গুলি চালাতে চালাতে চিৎকার করে ওঠে, নিলয়, ডান থেকে সাবধান, আরো 10 জন আসছে ওই দিক থেকে। এই যুদ্ধে তো শেষই হচ্ছে না, ওদের লোক যেন অন্ত্র নেই। মনিরের সতর্ক বার্তায় নিলয় দ্রুত ঘুরে দাঁড়িয়ে নতুন আক্রমণ ঠেকাতে থাকে। তার প্রতিটা নড়াচড়াই ফুটে ওঠে বছরের পর বছরের অনুশীলন আর প্রতিহিংসার আগুন। ঠিক তখনই দূরে দাঁড়িয়ে দৃশ্যটা দেখতে থাকা রিনা খান হঠাৎ এক অদ্ভুত সিদ্ধান্ত নেয়। সে সুজন তালুকদারের অগোচরে সরে গিয়ে শ্রাবণীর বাঁধন খুলে দিতে থাকে। শ্রাবণী অবাক হয়ে জিজ্ঞেস করে থাকে, তুমি তুমি আমাকে সাহায্য করছো কেন? তুমি তো ইমরান শিকদারের লোক। রিনা খান দ্রুত হাতে বাঁধন খুলতে খুলতে চাপা গলায় জবাব দেয়। তার চোখে মুখে ফুটে ওঠে বহু দিনের চাপা কষ্টের ছায়া। অনেক বছর ধরে এই নোংরা জগতে আছি আমি, কিন্তু ভেতরে ভেতরে সবসময় ঘৃণা করেছি এই কাজকে। ইমরান শিকদার আমার পরিবারকেও একদিন হুমকি দিয়ে এই পথে নামিয়েছিল। আর যদি এই ছেলেটা সত্যি ওকে শেষ করতে পারে, তাহলে হয়তো আমি মুক্তি পাবো এই অভিশপ্ত জীবন থেকে। যাও, নিরাপদে সরে যাও এখান থেকে। শ্রাবণী মুক্ত হয়ে দ্রুত একটা নিরাপদ কোণে সরিয়ে যায়, আর রিনা খান চুপচাপ মিশে যায় ভিড়ের মধ্যে। এদিকে যুদ্ধের তীব্রতা বাড়তে থাকে। একে একে ইমরান শিকদারের বেশিরভাগ লোক পরাজিত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। শেষ পর্যন্ত রণক্ষেত্রে টিকে থাকে শুধু ইমরান শিকদার আর সুজন তালুকদার। সুজন তালুকদার মরিয়া হয়ে নিলয়ের দিকে ছুটে আসে অস্ত্র হাতে, তার চোখে মুখে শেষ চেষ্টার আভাস। আজ তুই মরবি, নয়তো আমি। এত বছর লড়াইয়ের শেষ আজই হবে।
সুজন তালুকদারের এই আক্রমণে নিলয় দ্রুত সরে গিয়ে পাল্টা আঘাত করে তার হাতে। অস্ত্রটা ছিটকে পড়ে মাটিতে। এক প্রচণ্ড ঘুষিতে সুজন তালুকদারের চিরদিনের জন্য থামিয়ে দেয় নিলয়। তার শরীর নিথর হয়ে পড়ে থাকে মাটিতে। এবার শুধু বাকি থাকে ইমরান শিকদার, যিনি ততক্ষণে ভয়ে পিছিয়ে যেতে যেতে দেয়ালে ঠেকে যান। নিলয় ধীর ভারী পায়ে তার দিকে এগিয়ে যায়। তার চোখে 12 বছরের জমানো কষ্ট আর প্রতিশোধের আগুন একসাথে জ্বলছে। আজ তোমার শেষ দিন ইমরান শিকদার। 12 বছর আগে তুমি আমার বাবা মাকে কেড়ে নিয়েছিলে, আমার শৈশব কেড়ে নিয়েছিলে, একটা 7 বছরের শিশুকে অনাথ করে দিয়েছিলে, আর সেই হিসেব চুকানোর সময় এসেছে। মৃত্যু ভয়ে কাঁপতে থাকা ইমরান শিকদার শেষ চেষ্টা করে নিলয়ের মন গলানোর। তার কণ্ঠে করুণ আকুতি। নিলয়, দয়া করে আমি স্বীকার করছি আমি অনেক ভুল করেছি, কিন্তু আমাকে মেরে ফেললে তুমিও তো তোমার বাবার মতো একজন খুনি হয়ে যাবে। আইনের হাতে তুলে দাও আমাকে, আমি সব স্বীকার করব। এমপি কাদের আর ফারুক মন্ত্রীর নামও বলে দেব। ইমরান শিকদারের এই কথায় নিলয় কিছুক্ষণ থমকে দাঁড়ায়। তার মনে যুদ্ধ চলতে থাকে প্রতিহিংসা আর ন্যায় বিচারের মাঝে। ঠিক তখনই পেছন থেকে ছুটে আসে ডিএসপি হাসান আর বাহিনী নিয়ে, যিনি বহুদিন ধরেই এই এলাকায় নজর রাখছিলেন। তিনি জোরালো কণ্ঠে ঘোষণা দেন, সবাই অস্ত্র নামাও, আমরা পুলিশ। ইমরান শিকদারের বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানা আছে আমাদের কাছে। রাজকুমার, তুমি যা করেছো তার জন্য আইনত তোমারও বিচার হওয়া উচিত, কিন্তু আজ তুমি যে অন্যায়ের বিরুদ্ধে লড়েছো তার প্রমাণ আমরা পেয়ে গেছি। এই লোকটাকে আমাদের হাতে ছেড়ে দাও, বাকিটা আইন বুঝে নেবে। ডিএসপি হাসানের কথায় নিলয় কিছুক্ষণ ভেবে অস্ত্র নামিয়ে নেয়। তার চোখে তখন এক অদ্ভুত প্রশান্তি ফুটে ওঠে। সে ইমরান শিকদারের দিকে শেষবারের মতো তাকিয়ে বলে ওঠে, আজ তোমাকে বাঁচিয়ে দিলাম, কিন্তু শুধু আইনের হাতে তোমার শাস্তি দেখার জন্য। মনে রেখো, তুমি যা হারিয়েছো তার চেয়ে অনেক বেশি হারাতে চলেছো আজকের পর থেকে। তোমার সাম্রাজ্য, তোমার ক্ষমতা, সব। ডিএসপি হাসানের বাহিনী ইমরান শিকদারকে গ্রেফতার করে নিয়ে যায়, আর তার স্বীকারোক্তির ভিত্তিতে পরদিনই গ্রেফতার হন এমপি কাদের আর ফারুক মন্ত্রী। এই বিশাল খবর সারা শহরে ছড়িয়ে পড়ে নাফিসা আক্তারের মাধ্যমে, যিনি সেই রাতে স্টুডিওতে বসে বিশেষ সংবাদ প্রচার করেন উত্তেজিত কণ্ঠে। হ্যালো দর্শক, আপনারা শুনছেন আরজে মাফিয়া নিউজ। আমি আছি আপনাদের সাথে নাফিসা আক্তার। আজ রাতের সবচেয়ে বড় নিউজ, শহরের কুখ্যাত মাফিয়া ডন ইমরান শিকদার গ্রেপ্তার হয়েছেন। সাথে গ্রেপ্তার হয়েছেন এমপি কাদের ও ফারুক মন্ত্রীও। এই বিশাল অভিযানের নেপথ্য ছিলেন সেই রহস্যময় রাজকুমার, যাকে শহরের মানুষ এখন ডাকছে সত্যিকারের নায়ক হিসেবে। যদিও তার আসল পরিচয় এখনো অজানা, তবে আজ থেকে এই শহর জানবে অন্ধকারেও ন্যায় বিচারের আলো থাকে। সপ্তাহখানেক পর ক্যাম্পাসের বাগানে আবার দেখা হয় নিলয় আর শ্রাবণীর। ততদিনে ফাইজ চাচার কাছ থেকে শ্রাবণী জেনে গেছে নিলয়ের বাবা মায়ের পুরো ইতিহাস। তার হৃদয় ভরে ওঠে গভীর সম্মান আর ভালোবাসায়। শ্রাবণী আজ সাহস করে নিলয়ের সামনে দাঁড়িয়ে আবারও প্রশ্ন করে। তার কণ্ঠে আজ কোনো দ্বিধা নেই। নিলয়, ইমরান শিকদার এখন জেলে, তোমার প্রতিশোধ শেষ হয়েছে। এখন কি তুমি একটু ভাবতে পারো আমার কথা? আমি আজও সে একই কথা বলছি, তোমাকে ভালোবাসি, আর এই ভালোবাসা কখনো কমেনি, বরং প্রতিদিন বেড়েছে। শ্রাবণীর এই আকুল আবেদনে নিলয় প্রথমবারের মতো তার মনের সে কঠিন প্রাচীর ভেঙে ফেলে। তার চোখে ফুটে ওঠে দীর্ঘদিনের চাপা রাখা কোমল অনুভূতি। সে ধীরে ধীরে শ্রাবণীর হাত ধরে বলে ওঠে, তার কণ্ঠে এখন আর সেই পুরনো কাঠিন্য নেই। শ্রাবণী, এতদিন আমি নিজেকে শুধু প্রতিশোধের একটা হাতিয়ার ভাবতাম, ভালোবাসার অধিকার নেই ভেবেছিলাম নিজেকে। কিন্তু তুমি যেভাবে আমার পাশে দাঁড়িয়েছ, আমার সবচেয়ে অন্ধকার সময়েও আমাকে বিশ্বাস করেছো, তা দেখে বুঝেছি হয়তো এবার সত্যি নতুন করে বাঁচার সময় এসেছে আমার। আমিও তোমাকে ভালোবাসি শ্রাবণী। এই কথায় শ্রাবণীর চোখে আনন্দশ্রু ঝরে পড়ে। দুজনে জড়িয়ে ধরে একে অপরকে, যেন এতদিনের সব যন্ত্রণা, লড়াই আর অপেক্ষার অবসান হলো এক মুহূর্তে। পাশ থেকে মনির আর আকাশ দুজনেই হাসি মুখে তাকিয়ে থাকে দৃশ্যটার দিকে। আকাশ মজা করে বলে ওঠে, অবশেষে আমাদের বস একটা নরক মানুষ হলো। এতদিন শুধু মারামারি দেখেছি, আজ প্রথম ভালোবাসার দৃশ্য দেখলাম। নিলয় ভাই, তুই সত্যি আমাদের রাজকুমার, শুধু অন্ধকারে না, এখন থেকে আলোরও।
মনিরও হাসতে হাসতে সায় দেয় আকাশের কথায়। তার চোখে মুখে ফুটে ওঠে গভীর তৃপ্তির ছাপ। সত্যি ভাই, আজকের এই দিনটার জন্য তো এতদিন লড়াই করেছিলাম। আমরা এখন শহর নিরাপদ, তুই সুখী, আমাদের আর কি চাই বল। চল এবার একটু শান্তির ও জীবন উপভোগ করি সবাই মিলে। সূর্যের আলোয় ভেসে যাওয়া ক্যাম্পাসে সেই বাগানে দাঁড়িয়ে নিলয় আর শ্রাবণী একে অপরের হাত ধরে দাঁড়িয়ে থাকে ভবিষ্যতের দিকে। যে ছেলেটা একদিন সবার চোখে ছিল শুধু এক সাধারণ মারখাও ছাত্র, আর সে গোটা শহরের কাছে এক কিংবদন্তি অন্ধকারের রাজকুমার, যে নিজের সবচেয়ে অন্ধকার সময় থেকেও খুঁজে বের করেছে আলোর পথ। আর সেই আলোর পথেই ভালোবাসা আর ন্যায় বিচারের হাত ধরাধরি করে শুরু হয় তাদের নতুন এক জীবনের অধ্যায়।